আপা, পুলিশ কি বলছে? আব্বার সাথে দেখা করছিস? কথা বলেছিস? দরজা খুলে ওকে দেখে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল নূর। নীরা ক্লান্ত চোখে তাকালো। সারাদিন থানা হাজত করে করে সে এখন পরিশ্রান্ত। কাঁধের ব্যাগটা খুলে ছোট বোনের হাতে দিয়ে বলল। আব্বার সাথে কথা বলতে পারি নাই, ওরা দেখা করতে দিল না। নীরা ভেতরে ঢুকে গেল। ছিটকে আটকে ওর পিছু পিছু হাঁটতে লাগলো নূর। দ্বিতীয় প্রশ্নটা করলো এবার। কেন? ওরা কি বলেছে? বেসিনে মুখ ধুতে এগোলো নীরা। বেসিনটা বেশ ময়লা হয়েছে। সাদা রংটার ওপর হলদে হলদে দাগ বসেছে। ইস, কি বিচ্ছিরি! গা ঘিন ঘিন করে উঠল। কিন্তু এখন বেসিন পরিষ্কার করার মতো ধৈর্য ওর নেই। চুপচাপ মুখে পানি ছিটাতে লাগলো। নূরের প্রশ্নের উত্তর দেবার আগ্রহ নেই। নূর অপেক্ষা করলো। কথা না বাড়িয়ে গামছা আনতে ছুটলো। বড় বোনকে সে চেনে, কম কথা বলা মানুষ, সহজে বলবে না, সময় নিবে। তারপর তারপর অবশ্য সব বলবে কিনা সন্দেহ, কিছু কিছু বলবে। হাত মুখ মুছে নীরা তাকালো বোনের দিকে। রাতে খেয়েছিস? তুমি ছাড়া খাই কখনো? নূর গাল ফোলালো। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে নীরা। গামছাটা বারান্দায় নেড়ে ফিরে আসে। রান্না বান্না কিছু হয়েছে? ভাত রান্না আছে, সবজি টবজি কিছুই নাই। ডিম আছে? হুম। চল ভিজে দিচ্ছি। মাথা নাড়ে নূর। নীরা আগায় রান্নাঘরের দিকে। ফ্রিজে একটা মাত্র ডিম অবশিষ্ট আছে, ডোয়ার ফাঁকা। শাক সবজির বালাই নেই। অবশ্য থাকলেও লাভ ছিল না, এই মুহূর্তে রাখতে বসা সম্ভব নয়। ডিম ভেজে দু বোন খেতে বসে, তখনই কথাটা তুলে আবার। থানায় কি হইলো? বললি না যে? নীরা হাত থামিয়ে তাকায়। মুখের ভাতের তলা গিলতে গ্লাসে চুমুক বসায়। ধীরে সুস্থে জানায়। ভালো উকিল খুঁজতে হবে যে আব্বার জামিনের ব্যবস্থা করবে। জিজ্ঞেস করে নূর। উকিলের তো মেলা খরচ, তুই সামলাইতে পারবি? কথাটা নীরা ভাবেনি তা নয়। উকিলের খরচ নেহাত কম নয়। মামলা চালাতে আব্বার জামিন করাতে বেশ ঝুঁকি পোহাতে হবে। গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলে। দেখি কি করা যায়। আপাতত টিউশনির বেতন কিছু আছে হাতে, ব্যাংকেও খোঁজ নিয়ে দেখতে হবে। কোনো টাকা পয়সা যদি। আব্বার চাকরিটা তাহলে থাকবে না আপা? অসহায় মুখ করে শোধায়। নীরা হতক্লান্ত হাসে, বলে। মামলা টামলা এত ঝামেলার পর চাকরি থাকে নাকি পাগল? নূর বুঝে সে ছোট নয়। হঠাৎই একটা আর্তনাদ বেরোয় ওই বুকের ভেতর থেকে। ওরা যাই বলুক আপা, আমাদের আব্বা কোনো টাকা চুরি করে নাই। পুলিশ মিথ্যা মামলায় ধরে নিয়ে গেছে তারে। আমার আব্বা অপরাধী না, হইতেই পারে না। বলেই ছুটে চলে যায় সেখান থেকে। প্লেটে তখনও অবহেলে পড়ে আছে অর্ধেক খাবার। নীরা পিছু ডাকতে গিয়েও ডাকে না। নীরবে নিঃশব্দে নিজের খাওয়া শেষ করে। টেবিল গুছিয়ে রেখে শুতে চলে যায়। বিছানায় উপর হয়ে শুয়ে ফোপাচ্ছে নূর, খাচ্ছে হাউমাউ করে। সে কান্নার দিকে আনমনেই ঝাপসা হয়ে আসে নীরা দুটি চোখ। এই ছোট্ট বাসায় শোবার ঘর মাত্র দুটো। একটায় ওরা দু বোন, অন্যটায় ওদের বাবা নাজমুল হুদা থাকতেন। সংসারে মা নামক ছায়াময় নেই অনেক দিন হলো। নূরের বছর যখন 5 বছর, তখন গত হয়েছেন। স্ত্রীর মৃত্যুর পর নাজমুল হুদা আর বিয়ে থা করেননি। ব্যাংকের নিম্ন পদস্থলে একটি স্বল্প বেতনের চাকরিকে সম্বল করে তিনি মানুষ করে চলেছেন দুটি কন্যাকে। আহামরি সুখ নয়, তাবু দুঃখও ছিল না তেমন। দিনগুলো যাচ্ছিল ভালোই, কিন্তু হঠাৎ নেমে এলো ঝড়। প্রবল কায়াল বৈশাখীর দাপটে যেন এক নিমিষেই তছনছ হয়ে গেল সব। চুরির দায়ে জেলে গেলেন নাজমুল হুদা। দু বোন পড়ল অর্থের জলে, যেখান থেকে উদ্ধারের পথ ওদের জানা নেই। বাড়িটার দরজার সামনে দাঁড়িয়ে নীরা ভীষণ বিরক্ত বোধ করছে। দরজায় কলিং বেল টিপতে গিয়ে চমক খেয়েছে সে। সুইচ বোর্ডের নিচে একটা কাগজ ঝুলানো, ল্যামিনেটিং করা বড় কাগজে কপচ করে লেখা। সুইচ চাপবেন না, চাপ দিলে শক লাগবে। এরপর শক খেয়ে উল্টে পড়ে থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়। বাড়িটার মূল ফটক দিয়ে ঢোকার সময় এইরকম বিরক্ত লেগেছে ওর। মূল ফটকের পাশে প্রাচীর সংলগ্নের একটা কার্ড ঝুলানো, সেখানে লেখা। এই বাড়িতে কিছু কুকুর পোষা হয়, অতএব ভিতরে প্রবেশ ক্ষেত্রে সাবধান। কুকুর নীরার পছন্দ নয়। অতি অপছন্দের এই প্রাণীটিকে নীরা ভয় পায়। সারাক্ষণ কারণ নেই অকারণে এর ঘেউ ঘেউ ঢাক ওর অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। সুতরাং ঢুকতে গিয়েই সে একটা বাধার সম্মুখীন হয়েছে। নিজের অন্তরের ভয় তাকে বাধা দিয়েছে। তবুও প্রয়োজনের খাতিরে সে ভেতরে ঢুকতে বাধ্য। জীবনে কখনো কখনো প্রয়োজনটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আবেগের দাম তখন আর থাকে না। নীরার প্রয়োজনের কাছেও এখন ভয় নামক আবেগ মূল্যহীন।
দোতলার বারান্দায় একটা কংটিয়ারের উপর বাড়ির নাম খোদাই করা হয়েছে রঙ্গন নীলা। নামটা বেশ চমৎকার। নীরার এই নামটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু নাম ছাড়া বাড়ির অন্য কিছুই তার পছন্দ হয়নি। না, বাড়িটার চেহারার জন্য নয়, বেশ বড়ই আছে বাড়িটা। দোতলা ধরনের সুন্দর আভিজাত্যপূর্ণ বাড়ি, কিন্তু বেশ পুরনো। বাড়ির প্রাচীরে সবুজের শ্যাওলা ধরা, তারপর লতানো পাতা, বাহারের গাছ। অদ্ভুত রহস্যময় একটা বাড়ি, কোলাহলহীন, আশ্চর্য নিরাপত্তায় ঘেরা। বাড়ির ভেতরে ঢুকেছে অব্দি এখন পর্যন্ত কোনো কুকুর তার চোখে পড়েনি, অথচ দারোয়ান লোকটাও ওকে সাবধানের বাণী শুনিয়েছেন। আপা, আস্তে ধীরে যাইয়েন। বাড়ির 3খানা কুত্তা আছে, বিদেশি কুত্তা। অপরিচিত লোকের দেখলে কামড় দেয়। সেই থেকে ভয় ওকে জেঁকে ধরেছিল। ভীতু ভীতু দুটো চোখে দরজায় কড়া নাড়ল নীরা। কিছুক্ষণ বাদেই শুনতে পাওয়া গেল। কেডায়? আন্দাজ করেছিল ভেতর থেকে সুমিষ্টি রমণীর কণ্ঠস্বর শুনতে পাওয়া যাবে, কিন্তু তার পরিবর্তে একটা কম বয়সী মেয়েলি কণ্ঠ ক্যাট ক্যাট গলায় প্রশ্ন করলো। নীরা ইতস্তত করে বলল, দরজাটা একটু খুলুন, প্রয়োজন ছিল। কি প্রয়োজন? জলদি বলেন, না বললে দোর খুলমু না। নীরা ভারী বিপাকে পড়ল। এভাবে দরজার বাহিরে দাঁড়িয়ে পরিচয় দেওয়া যায় নাকি? একটু বিরক্ত, একটু বিভ্রান্ত হয়ে বলল, আসলে আমাকে পড়াতে আসতে বলা হয়েছিল এখানে। কি কি কইলেন? দরজা খোলার শব্দ হলো। একটি কম বয়সী মেয়ে দরজা ধরে দাঁড়িয়ে, পরনে সালোয়ার কামিজ, মাথায় চুরো করে খোপা বাঁধা, ঘামে ভিজে, মুখে রাজ্যে বিরক্তি। নীরাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, নাম কি আপনার? পড়াইতে আইছেন? জি, ফরিদুর রেজা সাহেবের সাথে কথা হয়েছে। কিন্তু সাহেব তো বাড়িতে নাই, আপনি বরং পরে আইসেন। নীরার ইতস্তত বাড়লো, বই কমতো না। এতক্ষণ এসে না পড়িয়ে চলে যাবে? এতটা সময় শুধু শুধু নষ্ট হবে? ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে ঠ্যাক করে উঠল মেয়েটি। কি হইলো? দাঁড়াই রইছেন কেন? মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল নীরা, কিন্তু সেই মুহূর্তে আরেকটা কার কণ্ঠ যেন শোনা গেল। এই আঙ্গুর, কে এসেছে রে? না চাইতেও দাঁড়াতে হলো ওকে। একজন ঋতুপুষ্ট মহিলাকে দেখা যাচ্ছে, কণ্ঠস্বর যেন অতীব শীতল। মহিলাটি সোজা দরজায় এসে দাঁড়ালেন। অঙ্গুর নামের মেয়েটি কিছু বলবে তার আগেই মিষ্টি করে বললেন, কে তুমি মা? এখানে কেন এসেছো? জি, ফরিদুর সাহেব আসতে বলেছিলেন। কাকে যেন পড়াতে হবে। ফরিদ ডেকেছে। ও, তুমি টিউশনি করাও? মহিলাটি জানতে চাইলেন। নীরা মাথা নাড়ল। জি, মাঝে মাঝে দু একটা। বা ভালো, এসো ভিতরে এসো। যদিও তোমার ছাত্রী বাসায় নেই। নেই? ও আচ্ছা, আমি তবে যাই, পরে আসবো। ফিরে যেতে উদ্যত হলো নীরা, কিন্তু মহিলাটি বাধা দিলেন। সে কি, ছাত্রী নেই বলে ফিরত যেতে হবে নাকি? এসো এসো, তোমার সঙ্গে কথা আছে। কিন্তু আরে এসো তুমি। নীরা যেতে চাইল না, কিন্তু মহিলার জোরাজোরির কাছে হার মানতে বাধ্য হলো। তিনি জোর করে বাড়ির ভেতরে নিয়ে এলেন। ভেতরে ঢুকেই নীরার চোখ চড়ক গাছ। দারুণ দারুণ ডেকোরেশন করা বাড়ি। দেওয়ালে দেওয়ালে চমৎকার পেইন্টিং, শোপিস, ফুল ভরা বড় বড় ফুলদানি। আভিজাত্যের ছোঁয়া যেন পতি পড়তে পড়তে। মিসেস ফরিদা ওকে নিয়ে বসালেন নিচতলার আলিশান বসার ঘরটিতে। রাজকীয় সোফার নরম গদিতে বসলো নীরা হারষ্ট ভঙ্গিতে। গলা উঁচিয়ে অঙ্গুর নামের মেয়েটিকে উদ্দেশ্য করে নাস্তা আনবার নির্দেশনা দিলেন। তারপর শুরু করলেন তার গল্প। মিসেস ফরিদার সঙ্গে আলাপ সেরে বেরোচ্ছিল নীরা। চমৎকার এই বাড়িটিতে সময়ও কেটেছে চমৎকার। মিসেস ফরিদার ব্যবহার অমায়িক। মিশুক মানুষ তো, অল্প সময়ে অল্প কিছু আলাপেই নীরাকে কাছে টেনে নিয়েছেন। আচরণ করেছেন পুরনো পরিচিত মানুষের মতো। ভালোই লাগছে ওর, কিন্তু ভয় ভয়ও লাগছে একটু। ফরিদার কথা অনুযায়ী তার দুটি যমজ কন্যাকে পড়ানোর ভার নীরার, যারা কিনা দুষ্টমির চূড়ান্তে। এর আগে নাকি কোনো গৃহশিক্ষক তাদেরকে পড়াতে পারেনি, ক্ষান্ত দিয়ে ফিরে গেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে অবস্থা বেশি সুবিধার না। এদের পড়াতে হবে ওর, ভয় হচ্ছে ঠিক মতো পড়বে কি না। কিন্তু এই সুযোগটা ছেড়ে দিতেও চাইছে না। দুজনকে পড়ালে মাসে 8,000 পাবে, সেই জন্য 1.5 ঘন্টা দিলেই হচ্ছে, যেটা এখন ওর জন্য জরুরি। সকালে উকিলের সঙ্গে দেখা করতে গিয়েছিল সে। কেসের ব্যাপারে আলোচনা করেছে। নাজমুল হুদার জামিন নাকি এত সহজেই পাওয়া যাবে না, কোর্টে মামলা উঠবে, খরচ তো আর কম নয়।
ভাবতে ভাবতে এগোচ্ছিল। হঠাৎ সামনে তাকাতেই পিলে চমকে উঠল। তিনটা বড় বড় কুকুর মুখ হা করে তাকিয়ে আছে ওর দিকে। ও তাকানো মাত্রই গলা ফাটিয়ে চিৎকার করা শুরু করলো যারা। বোধ হয় এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে ওর উপর। নীরা কিছুই না ভেবে পট করে জ্ঞান হারালো। চোখ মেলতেই মুখের উপরে দুটো মানব মুখ দেখতে পেল নীরা। একই রকম চেহারার দুজন কিশোরী ঝুঁকে পড়েছে ওর উপর। নীরা জ্ঞান ফিরেছে বুঝতে পেরে সরে গেল ওরা। হাত ধরে টেনে নিয়ে তুললো ওকে। সোজা হয়ে বসতেই টের পেল ঘরে আরো 3 জোড়া কৌতূহলী চক্ষু তার উপরেই নিবদ্ধ। অস্বস্তিতে গাঢ় হয়ে রইল নীরা। কি বলবো ভেবে পেল না। আচ্ছা, সে এমন ব্যাককেলের মতো ঠাস করে জ্ঞান হারালো কেন? মিসেস ফরিদ সামনেই বসেছিলেন। ওকে দেখতেই উঠে ব্যস্ত হয়ে বললেন, কি ব্যাপার মা, তুমি তখন পড়ে গেলে কেন? কি হয়েছিল? আসলে শরীর খারাপ ছিল তোমার? এরকম অবস্থায় বাইরে বেরোনো কি ঠিক? যদি গেটে না হয়ে রাস্তায় মাথা ঘুরে। না না, শরীর খারাপ নয় আসলে। অনেক খাত্রেও আসল কথাটা কওয়া হইল না আর। তার আগেই পাশ থেকে যমজ কন্যা দুটির একজন ফট করে বলে বসল, আরে মামনি, উনি তো কুকুর দেখে ভয় পেয়েছিলেন, দেখলে না? ন্যানি আর টিউ যেই চেঁচিয়ে উঠল উনি অমনি উল্টে পড়লেন। মেয়েটা হাসতে লাগলো দাঁত বের করে। পাশের জন সেই হাসির তালে তাল মিলাইয়ে হাসা শুরু করলো। নীরা ভারী অপ্রস্তুত হয়ে পড়লো তাতে। অপরিচিত মানুষের বাড়িতে এসে কি বেজ্জতিটাই না হলো। ছি ছি, মনে মনে নিজেকে অসংখ্যবার ধিক্কার জানালো। মেয়ের কথায় অবাক হলেন মিসেস ফরিদ। বিস্ময়ে মুখে হাত চাপা দিলেন। ও মা, তাই নাকি? তুমি ওদের দেখে ভয় পেয়েছিলে? কাদের? বোকা চোখে তাকালো নীরা। পূর্বাক্ত যমজ কন্যাটি লাফিয়ে উঠল। ওই যে ন্যানি আর টিউ। মীরা ঠিক বুঝলো না যেন। ন্যানি আর টুল, এগুলো কি কুকুরের নাম? এরা আবার কুকুরের নামও রেখেছে নাকি? মীরা বুঝতে পারেনি। টের পেয়ে অন্য যমজটি এবার মুখ খুলল। আরে উনি তো চেনেননি, ন্যানি, টিউ আর মেঘ হলো আমাদের পেটসের নাম। তুমি ওদের দেখে ভয় পেয়েছিলে? দ্বিতীয়বার প্রশ্ন ছুড়লেন মিসেস ফরিদ। মীরা প্রচন্ড লজ্জায় কুকড়ে গেল। এমন বিব্রতিকর পরিস্থিতির সম্মুখীন সে বোধহয় পূর্বে কোনোদিন হয়নি। মাথা নিচু করে বলল, জি। ওরা হঠাৎ ঘেউ ঘেউ করে উঠলো। ভেবেছিলেন কামড়ে দিবে। মেয়ে দুজন হাসতে লাগতো। এই সময় ঘরে থাকা অন্য মানুষটি কথা বলে উঠল, উনি বহুত ভয় পাইছেন ম্যাডাম, ভয়ে ফিট খাইছেন। মীরা তাকালো। হুঙ্গুর নামের মেয়েটি মেঝেতে বসে হাসছে, তার পান খাওয়া লাল লাল দাঁত বের করে। এই ফাঁকে আরেকজনের দিকে নজর পড়লো ওর। একজন যুবা পুরুষ ঘরের দরজা সংলগ্নে সিঙ্গেল সোফাটায় বসে আছেন। অভিব্যক্তিহীন শান্ত চোখ দুটো ওর উপরেই নিবদ্ধ। নীরার এবার আরো খারাপ লাগলো। এতগুলো মানুষের সামনে এসে এমন নাকাল হলো। ওদের হাসাহাসির পর্বে বাদ সেজে ধমকে উঠলেন মিসেস ফরিদ। এসব কি হচ্ছে টুই টুম্পা? এরকম দাঁত বের করে হাসছিস কেন তোরা? আর আঙ্গুর, তোরই বা কি মতি? অসুস্থ মেয়েটার জল খাওয়ার ব্যবস্থা না করে এখানে বসে দাঁত কালাচ্ছিস? যা বলছি কমলার রস করে আন। টুই এবং টুম্পা দুই যমজ কন্যা মুখ বন্ধ করলো। অঙ্গুরও হাসি থামিয়ে উঠে দাঁড়ালো। মিসেস ফরিদ রাগ করে ঘর থেকে বেরোতে যাচ্ছিলেন। মেয়েদের কর্মকাণ্ডে তিনি বেশ বিরক্ত। এইসব কি? অপরিচিত মানুষের সামনে ধমক দেওয়ায় অপমানিত বোধ করলো অঙ্গুর। একটা ভেঙচি কাটলো কর্তির অগোচরে, কিন্তু অগোচর রইল না তা। দু বোনের একজন কথা বলে উঠল, মামনি, দেখো দেখো, আঙ্গুর তোমাকে ভেঙচি কাটলো। সঙ্গে সঙ্গেই ফিরে তাকালেন তিনি তীক্ষ্ণ চোখে। অঙ্গুর দাঁত দিয়ে জিভ কাটলো। সি সি আপা, কি মিশা কথা কন? আমি ভেংসি কেমনে কাটমু? আমি কি বেকামুখী? আমার মুখে তো ভেংসি আসেই না। এমন মিথ্যাচারে অবাক হয়ে গেল মেয়েটি। ইস, মিথ্যে বলছো কেন? আমি দেখলাম না। খুব দেখছেন? দেখছি তো। হযবরল এদের কীর্তি দেখে চোখ বড় বড় করে তাকালো নীরা। তার বাড়িতে এরকম কাণ্ড হয় না কখনো। কাজের মেয়ে আর বাড়ির মেয়ে এমন কোমর বেঁধে ঝগড়া হয় না। অবশ্য হবেই বা কি করে, তাদের বাড়িতে তো এই মানুষগুলি নেই। ঝগড়া বন্ধ হলো মিসেস ফরিদের চিৎকারে। এই চুপ! এক মুহূর্তের সব থেমে গেল। দুই বিবাদী মুখ কালো করে রইল। নীরার জন্য কমলার রস আনতে পাঠিয়ে দিলেন অঙ্গুরকে।
এবার যাবার সময় সে প্রকাশ্যে ভেঙচি কেটে গেল তার প্রতিপক্ষীকে। মেয়েটি তেলে বুকুনে জ্বলে উঠতে গিয়েও মায়ের রক্তচক্ষুর পানে চেয়ে দমে গেল, মুখ গোজ করে বসে থাকলো। একটু পর ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল ঘর ছেড়ে, সঙ্গে তার যমজ বোনটিও। নীরা চেয়ে দেখলো সিঙ্গেল সোফাটায় বসে থাকা পুরুষটি আর নেই। কোন ফাঁকে যে চলে গেছেন। ঘর ফাঁকা হয়ে গেলে নীরার পাশে এসে বসলেন মিসেস ফরিদ। আন্তরিক গলায় বললেন, এবারের মানুষগুলো এক একটা সার্কাস, বুঝলে? তুমি কিছু মনে করো না যেন, ওরা এমনই। না না, কিছু মনে করিনি। নীরা হাসলেন মহিলাও। ওর কপালে হাত ছুঁয়ে বললেন, তোমার তো জ্বরও আছে একটু, তুমি এমন শরীরে কেন বেরিয়েছো বলো তো? কাজটা কি ঠিক হয়েছে? পথে কিছু হয়ে গেলে? ও জ্বরে কিছু হয়নি, আসলে তখন কুকুর তিনটিকে দেখে। কুকুর দেখে কেউ ভয় পায়? ওরা তো পোষা, বোকা মেয়ে। মিষ্টি করে হাসলেন তিনি। তারপর শুরু করলেন তার গল্প। নিচু স্বরে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে লাগলেন। নিজের গল্প করলেন, মেয়েদের গল্প করলেন, নীরার খোঁজ খবরও নিলেন। তার এমন আন্তরিক ভঙ্গি দেখে দারুণ লাগলো নীরার। বহুদিন পর এমন মাতৃস্নেহা কাউকে পেয়ে তার আনন্দ লাগছিল, মনটাও ফুরফুরে হয়েছিল। ইস, মায়েরা বুঝে এমন হয়। অ্যাডভোকেট শাহজাহান আলী। টেবিলের ওপর নাম প্লেটটায় একবার চোখ বুলিয়ে নিল নীরা। সে এখন শহরের নামকরা একজন উকিলের চেম্বারে বসে আছে। ঘরে আপাতত উকিল সাহেব নেই, তিনি গেছেন কোনো কাজে। ৮ ঘন্টা আগে তার অ্যাসিস্ট্যান্ট নীরাকে বসিয়ে রেখে গেছে। অ্যাডভোকেট সাহেব এলেন আরো আধা ঘন্টা পর। লোকটিকে নীরা প্রথমে চিনতে পারেনি। বয়স 50-এর বেশি, স্বাস্থ্যসম্মত ভুঁড়িওয়ালা একজন মানুষ। সিগারেট ফুঁকতে ফুঁকতে ঘরে ঢুকে ওকে দেখলেন, ভ্রু উঁচিয়ে বললেন, আপনি? জি, অ্যাডভোকেট শাহজাহান আলী। নীরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লোকটির কুঞ্চিত ভ্রু সোজা হলো না, বললেন, আমি শাহজাহান। আসসালামু আলাইকুম, আমি নাহিয়ান নীরা, আপনার অ্যাসিস্ট্যান্ট। সালামের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না বোধহয়। গম্ভীর স্বরে বললেন, আমি এখন কোনো কথা বলবো না, আপনি দয়া করে চলে যান। কেন? আমি তো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি, প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা কোনো বড় ব্যাপার নয়, কেসে জড়ালেই ওরকম কত অপেক্ষা। নীরার বেশ গায়ে লাগলো কথাটা। লোকটা হাবভাবি বলে দিচ্ছে তিনি বেশি সুবিধার না। কেমন যেন দাম্ভিক একটা ভাব চোখে মুখে, কথা বলার ভঙ্গিও কেমন। নীরা বলল, কিন্তু দেখুন, কথা বাড়াবেন না, আমি এখন কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে চাচ্ছি না, আপনি যান। এতক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করার পর যখন কোনো কাজ হলো না, তখন রাগ হওয়াটাই স্বাভাবিক। নীরারও রাগ হলো, তেতে উঠলো সে। এটা কেমন কথা? দেখা করবেন না সেটা আগে বললেই হতো, শুধু শুধু আমাকে কেন অপেক্ষা করালেন? আমাদের সময়ের দাম নেই? আপনি তবুও কথা বাড়াচ্ছেন, আমি তো বললামই। কি বললেন আপনি? 1 ঘন্টা ধরে একটা মানুষকে অপেক্ষা করিয়ে রেখে বলছেন কথা বলবো না, চলে যান। উকিলের কাছে তো মানুষ শখ করে আসে না, ঠেগায় পড়ে এসেছি, আর আপনি বলা নেই কওয়া নেই বলছেন চলে যান। আপনার কথাই সব? শাহজাহান আলী খেপে গেলেন মেয়েটির স্পর্ধা দেখে। এতটুকুন মেয়ে তেজ কত তার, চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ, আমার কথাতেই সব। আমার অফিস, আমার কেবিন, আমার সব। আপনার পোষালে আপনি থাকবেন, নইলে চলে যান। আমার ক্লায়েন্টের অভাব পড়েনি। অপমানে মুখ থমথমে হয়ে গেল নীরার। এমন অপমান, এমন কঠিন অপমান সে কখনো পায়নি। একজন শিক্ষিত মানুষ যে কিনা লোকের সমস্যার সমাধানের জন্য বসে আছে চেম্বার খুলে, তার কাছে এমন ব্যবহার দেখে নীরার বড় আঘাত লাগলো। নীরার বড় আতে ঘা লাগলো। বাবার কেসটার জন্য সে বাধ্য হয়ে এখানে এসেছিল, শখ করে তো নয়। নীরা ছল ছল চোখ দেখেও বোধহয় মায়া হলো না লোকটি, কে জানে, হয়তো হলো। বললেন, আপনার প্রয়োজন হলে অন্য দিন আসুন। তারপর দরজার দিকে তাকিয়ে তার অ্যাসিস্ট্যান্ট ছোকরাকে ডাকলেন। শফিক, শফিক। ডাক শেষ হবার আগেই শফিকের অনুপ্রবেশ ঘটলো ভিতরে। অত্যন্ত বিনিময়ের সাথে ছেলেটি বলল, জি স্যার, বলুন। শাহজাহান একবার ছেলেটিকে আরেকবার নীরার মুখের দিকে তাকালেন, তারপর বললেন, ম্যাডামকে অন্য একদিন আসবার সময় বলে দাও। স্পষ্ট চলে যাবার ইঙ্গিত। এরপর আর দাঁড়ানোর মানেই হয় না। নীরা পা বাড়ালো ফিরে যাবার জন্য। যাওয়ার আগে তাকালো অ্যাডভোকেট শাহজাহান আলী নামক অহংকারী মানুষটির দিকে, যিনি নির্বিকার চিত্রে সিগারেটে টান দিতে ব্যস্ত। তার অবগতির জন্য কড়া গলায় বলল, আপনাকে আমার দরকার নেই, চলে যাচ্ছি আমি, কিন্তু শুনুন। লোকটি তাকালো বড় তাচ্ছিল্য করে। নীরা বলল তার কথাগুলো।
কাজ যখন হবেই না, তখন বসে বসে যে অপমানগুলো হয়েছে তার জবাব দিয়েই গেল, হার দাঁড়ালো না। শহরের নামজাদা একজন উকিলকে তুচ্ছ করে দিয়ে চলে গেল হনহন করে। দুদিন পর ক্লাসে এসেছে নূর। সে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী, স্থানীয় একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। তাদের ক্লাসের সবচেয়ে আনমনা ছাত্রীটির নাম যদি কেউ জানতে চায়, তবে নিঃসন্দেহে নূরের নাম সবার আগে বলা হবে। অত্যন্ত শান্তশিষ্ট, ভদ্র, উদাসী মেয়ে, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না বিশেষ। এমন নীরব প্রিয়া কন্যাকে তাই কেউ ঘাটায় না। শুধু যে নূর কথা বলে না তা নয়, সে খেয়াল করে দেখেছে এই ক্লাসের কেউই তাকে অতটা গুরুত্ব দেয় না। সে যদি ক্লাসে কোনো বিষয় নিয়ে কথা বলতে যায়, তখন সবাই এমন অবজ্ঞা চোখে তাকায় যে ওর আর কথা বলতেই ইচ্ছে করে না। এই যে সে গত 2 দিন ক্লাসে আসেনি। ক্লাসের একজন কেউ কে জিজ্ঞেস করেছে কেন আসেনি? না, তার জন্য কেউ পরোয়া করে না। এখন টিফিন পিরিয়ড চলছে, ক্লাসের ছেলেরা কেউ নেই। মেয়েরা সব দল বেঁধে পেছনের বেঞ্চে বসেছে, গোল হয়ে বসে কি যেন খেলছে। মাঝে মাঝে হেরে গলায় চেঁচিয়ে চেঁচিয়ে উঠছে। নূরের মাঝে মাঝে ইচ্ছে করে ওদের সঙ্গে মিশতে, নিজের খোলাস ভেঙে ওদের কলকলানির হাসির মধ্যে ঢুকতে, একটু একটু করে পরিচিত হতে, কিন্তু কেন যেন আর হয়ে ওঠে না। নূর একা একা টিফিন খাচ্ছে। আজ নীরা ওর জন্য অমলেট বানিয়ে দিয়েছে। ক্লাসের পেছন থেকে হই হই শোনা যাচ্ছে মেয়েদের। ওরা সবাই টিফিন ভাগাভাগি করে খাচ্ছে। কে যেন আজ বিরিয়ানি এনেছে, তাই নিয়ে কারাকারি চলছে। নূর যেন ক্লাসে থেকেও নেই, বহু দূরের বাসিন্দা হয়ে আনমনে ভাবছে কি হতো যদি সে ওদের মতো মিশুক হতে পারতো। বাটিটা ব্যাগে ঢুকিয়ে নূর হাত ধুতে বের হলো। ক্লাসের সামনেই দাঁড়িয়ে আছে কিছু ছেলে, এই সেকশনের পাশের সেকশনের। নূরকে দেখেও ওরা কেউ সরে দাঁড়ালো না, বাধ্য হয়ে সংকুচিত হয়ে বেরোতে হলো ওকে। একটু দূরে এগোনোর পর হঠাৎ পেছন থেকে ডাক পড়লো, এই নূর তারা তো। চমকিত নূর পেছনে ফিরে তাকালো। একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাত নেড়ে ডাকছে ওকে। ছেলেটাকে ও চেনে, ওদেরই ক্লাসে। পড়ালেখায় মোটামুটি ভালো, তার চেয়ে ভালো ওর ব্যবহারটা। নূরের মতো অন্তর্মুখী নয়, ভীষণ মিশুক, ক্লাসের সবার সাথেই খাতির। কিন্তু এই ছেলে ওকে ডাকছে কেন? চুপচাপ এগিয়ে এলো নূর, আড়ষ্ট হয়ে দাঁড়ালো। ওর আপাত মস্তক পর্যবেক্ষণ করে ছেলেটা বলল, তুই 2 দিন আসিসনি কেন বলতো? এমনি। এমনি আবার কেউ ক্লাস মিস দেয় নাকি? তুই তো রোজ আসিস, হঠাৎ বাদ দিয়েছিস কেন? নূর অবাক না হয়ে পারল না। পুরো ক্লাসে কেউ তার খোঁজ রাখে না, সেখানে এই ছেলেটা, নামটা জান কি রাফাত না রাশিদ, তার এত মাথা ব্যথা কিসের? ইতস্তত করলো, জ্বর ছিল। মিথ্যাটাই বলল, সত্যিটা যে বলবার মতো নয়। ছেলেটা ভ্রু কুচকে তাকালো। তুই তোতলা? না না, তোতলা হব কেন? তবে কথা অমন জড়িয়ে যাচ্ছে কেন? তুলি আপা? কেমন ভেঙচিয়ে ভেঙচিয়ে বলল কথাটা। নূরের ভারী মন খারাপ হলো। কেউ এমন করে বলে? সে ক্লাসে কারোর সঙ্গে মিশে না, কারোর সাথে পাচে থাকে না, কিন্তু এই ছেলেটা তো সবার সাথে মিশে, সবার সাথেই কি সুন্দর হেসে হেসে করে কথা বলে। অথচ তার সাথে অজান্তেই চোখে জল জমতে শুরু করলো। ছেলেটা সেটা দেখে অবাক হলো, যেন মুখে হাত রেখে বলল, ও মা গো, এ দেখি তুলির সাথে সাথে ছিচকাদুনেও। ওলে ওলে বাবুটা, চোখের জল জমেছে কেন? পেট ব্যথা করছে? পিট করবে? নূরের এত খারাপ লাগলো যে বলবার মানুষের নয়। স্কুলের লম্বা করিডোরে এই এত এত ছেলে মেয়ের সামনে সে সত্যি সত্যি কেঁদে ফেললো। রঙ্গন নিলয় দোতলায় 2 বোনের পড়ার ছোট্ট ঘরটিতে এখন নীরার অবস্থান। ঘরের মাঝখানে একটা টেবিলের এক পাশে নীরা, অন্য পাশে 2 বোন বসেছে। সামনে বই খাতা আছে, কিন্তু পড়ানো শুরু হয়নি। আজ প্রথম দিন, প্রথমে কি পড়তে হবে নাকি? শুরু হলো পরিচয় পর্ব। নীরা হেসে জিজ্ঞেস করলো, তুই টুম্পা, তোর তো জমজ, কিন্তু কে কোনজন? 2 বোন একসঙ্গে জবাব দিল, আমি টুই ও টুম্পা, আমি টুই ও টুম্পা। নীরা ধাক্কা খেলো একটা, বুঝতে পারলো না কে কি বলল। মাথা নাড়িয়ে বলল, আমি বুঝতে পারিনি, আরেকবার বলো। আমি টুই ও টুম্পা, আমি টুই ও টুম্পা। এবারও ঠিক আগের মতোই সমস্বরে বলে উঠল দুজন। নীরা বেশ ভলকালো, ইতস্তত করলো। তোমরা একসাথে কথা বলছো কেন? আলাদা আলাদা করে বলো। আমরা যমজ তাই, আমরা যমজ তাই। যমজ হলেই একসাথে কথা বলতে হবে নাকি? তোমরা সবকিছু একসঙ্গে করো? চোখ বড় বড় করে তাকালো। তাদের ঝটপট জবাব, হ্যাঁ,
আমরা একসাথে খাই, একসাথে ঘুমাই, সব কিছুই আমাদের একসাথে। একসাথে পড়ি, একসাথে গোসল করি, একসাথে বাথরুম। ভুবন মিটমিট করে হাসছে। হাসিটা নীরাকে উপহাস করার জন্যই যেন, বুঝতে অসুবিধা হলো না ওর। হতাশ নিঃশ্বাস ছাড়লো একটা। এজন্যই হয়তো ওদের মা বলেছিল গতদিন মেয়েরা দুষ্ট, আর নাম ঘাটতে গেল না, তাই বলল। ঠিক আছে, বুঝেছি আমি। তোমরা একসাথেই সব করো। তোমাদের একজন টুই, একজন টুম্পা, ক্লাস 10। এখন আমার পরিচয় শুনবে না? আমি নাইহান নীরা, অনার্স 2য় বর্ষ, রসায়ন বিভাগ, বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ফেসবুক অ্যাকাউন্ট নীরাবতী। রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল। বাসা কেরানীপাড়া, নাসিরাবাদ মসজিদের পশ্চিম পাশে। এই হয়েছে, আর বলতে হবে না, থামো। নীরা চেঁচিয়ে উঠল। মেয়ে দুটো তো দেখি ওর পুরো গোষ্ঠীর ইতিহাস বের করে এনেছে। আমরা আরও অনেক কিছুই জানি। টুই আর টুম্পা, টুই অথবা টুম্পা, যে কোনো একজনের কণ্ঠ শোনা গেল। নীরার মনে হলো এই আধা ঘন্টায় এই প্রথম মেয়ে দুটি একসাথে কথা না বলে আলাদা বলল। নীরা মনে মনে ভেঙচি কাটলো, কিন্তু মুখে বলল, ঠিক আছে, এখন আমরা পড়া শুরু করি। কেমিস্ট্রি বইটা বের করো, চ্যাপ্টার 3। সামনে থাকা বইয়ের স্তূপ থেকে গোলাপি কভারের রসায়ন বইটা বের করে আনলো, কিন্তু এক পৃষ্ঠা উল্টাতেই মেয়ে দুটো হাত উঁচিয়ে বলল, 1 মিনিট, আমাদের একটা কথা আছে। কি? আপনি বই বন্ধ করুন, কথা শেষে বই খুলবেন। অগত্যা বই বন্ধ করতে হলো। নীরা সরাসরি তাকালো ওদের দিকে। দুজনের হাসি হাসি মুখ করে বসে আছে। একজন মুখ খুলল। আমি টুই। এর আগে আপনার মতো অনেক টিচার আমাদের পড়াতে এসেছিলেন, কিন্তু অনেকেই পড়াতে পারেনি। কেন? কারণ আমরা তাদের কাছে একটা শর্ত দিয়ে রাখি, যে যে শর্ত পূরণ করে তাদের কাছে আমরা পড়তে রাজি হই। মানে? ভ্রুকুচকে তাকালো নীরা। এদের হাব ভাব কিছুতেই ভালো লাগছে না ওর। মেয়ে মানুষ এত দুষ্ট হয় কই? তার বোন নূর, সে তো এমন নয়। অপর কন্যা মানে বুঝলো। আপনি আমাদের পড়াবেন, সেজন্য আপনার জন্য বাবা মাসে মাসে 8,000 টাকা গুনবেন আপনার সম্মানে। কিন্তু আমরা যে আপনার কাছে পড়ব, তার বেলা আমরা কি পাবো? কি চাও তোমরা? বেশি না, মাসে মাসে 1,000 দিলেই হবে। টুই 500, আমি 500। উদাস হয়ে বলল। নীরা বোকা বনে গেল। একটু আগে না বললে তুমি টুই ও টুম্পা? কই, আমি তো টুম্পাই। ও টুই, এখন বলুন শর্তে রাজি কিনা। স্পষ্ট বোঝা গেল এরা ওকে বিভ্রান্ত করতে চায়। কথা বাড়ালো না আর, রাজি হয়ে গেল। এমনি এই টিউশনিতে যে 8,000 টাকা পাবে, ওর পাবার কথা সেটা অন্যান্য থেকে বেশি। সে সর্বোচ্চ 6,000 পেয়েছিল আগে। সেই হিসেবে ওদের 1,000 দিয়ে দিলেও এখানে 7,000 টাকা ওর নিজের অবশিষ্ট থাকবে। অঙ্কটা কম নয়। আর নীরার এখনকার পরিস্থিতি বিবেচনা করলে টাকাটা ওর খুবই প্রয়োজন। এই দুই দস্যি মেয়েকে পড়াতে না পারলে তাই ভালোই ক্ষতির মুখে পড়তে হবে। বলল, ঠিক আছে, রাজি। উত্তর শুনে হা হয়ে গেল ওদের মুখ। দু বোন প্রায় চিচিয়েই উঠল। সত্যি? হ্যাঁ সত্যি, বই খুলো এবার। আর বাধা দেওয়ার উপায় নেই। প্রাথমিক আঘাতকে নীরা বেশ ভালো মতোই বহিত করেছে। অতএব তুই টুম্পা রনে ভঙ্গ দিল, কিন্তু চিরতরে নয়, সাময়িক কালের জন্য। নীরাকে তার আবার তীব্র ইচ্ছাটাকে তখনও আর চায়নি। ওদের ফাটা বেলুনের মতো চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে নীরা মনে মনে হাসল। আমিও দেখবো তোমরা কি করে আমাকে তাড়াও। পড়ানো শেষ হলো অবশেষে। যমজ কন্যাদ্বয় আসলেই খুব দুষ্টু। পড়ানোর পুরো 1.5 ঘন্টা যাবৎ এরা বহুবার চেষ্টা করেছে নীরাকে উত্ত্যক্ত করার, কিন্তু ভাগ্যের জোরে টিকে গেছে নীরা। হাসি মুখে সবকিছু মেনে নিয়েছে সে। মাথা নিচু করে হাঁটার অভ্যাস নীরার বহুদিনের। একাকী নারী, একা পথে হাঁটে, চারপাশ দেখবার প্রয়োজন বোধ করে না তেমন। শুধু রাস্তাটুকু দেখে হেঁটে চলে নির্বিঘ্নে। আজও স্বভাব মতো বেরোচ্ছিল নীরা। দোতলা সিঁড়ি পার হচ্ছিল মাঝপথে। হঠাৎ চোখ তুলতেই দেখা হয়ে গেল অপরিচিত একটা মানুষের সঙ্গে। চোখ মিলতেই যেন গত দিনে সেই সুষ্ঠ যুবা পুরুষটির সম্মুখীন হলো। লোকটি সিঁড়ির গোড়ায় ছিলেন। দোতলার উঠবার জন্য পা বাড়িয়েছেন।
নীরা ভেবে পেল না কি করবে। যে কোনো একজনের উচিত দাঁড়িয়ে যাওয়া, অন্যজনকে সুযোগ দেওয়া, কিন্তু সে তো সিঁড়ির মাঝখানে রয়েছে, কি করবে? দাঁড়াবে? অথচ এইদিকে লোকটা এগিয়েছে তার দিকে, নীরার দিকে যেন কোনো ভ্রুক্ষেপই নেই তার। ইতস্তত করে পা বাড়িয়েছিল নীরা, কিন্তু বিধিমাম পা হড়কে পড়তে গিয়েও পড়ল না। তার আগেই অসাধারণ দক্ষতায় একটি বলিষ্ঠ হাত এসে ধরে ফেললো তাকে। শক্তপোক্ত কঠোর হাতের বাঁধনে আটকে গেছে তার পেলব কোমরটি। অপ্রত্যাশিত এই ঘটনায় বিস্ময় চোখ বড় বড় করে তাকালো নীরা। অপর পাশের প্রতিক্রিয়াও এর ব্যতিক্রম নয়। জীবন নাটক নয়, অথচ কখনো কখনো দারুণ নাটকীয়তা ঘটে যায় জীবনে। একটি সুদীর্ঘ হাতের কঠিন বন্ধন আটকে আছে কোমরে। কোমলমতি নীরার নারী স্বরূপ কামনীয় শৈলে পুরুষালী হাতটা যেন লোহার শিকল, শক্ত হয়ে এঁটে বসে আছে। নীরার চোয়াল ঝোলানো, মুখটায় এত বড় চোখ তখনও অপরিচিত মানুষটি তীক্ষ্ণ ছুরির মতো সান্নিধ্য নজরে বন্দী। সেই দৃষ্টি ওর অন্তরাত্মা কাঁপিয়ে দিতে সক্ষম। মিনিটের কম সময়, বোধ হয় 30 সেকেন্ড পরেই লোকটি ছেড়ে দিল ওকে। ছিটকে সরে গেল নীরা। পর মুহূর্তেই রাশভারী গম্ভীর একটা সুর বাজলো কানে। শিক্ষিকা মানুষ দেখে চলা উচিত, আপনাদের দেখে তো ছাত্রীরা শিখবে, এমন করে কেউ? নীরা শিক্ষিকা নয়, লোকটি ভুল বলেছে, কিন্তু তা বলবার সুযোগ কোথায়? সে কিছু বলবে তার আগেই তো গটগট করে হেঁটে সিঁড়ি ডিঙিয়ে চলে গেল লোকটি। নাজমুল হুদার সঙ্গে নীরা শেষ সাক্ষাৎ হয়েছে দিন 3 আগে। বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় দু বোনই তখন বাপের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ পুলিশ এলো, বাবার সঙ্গে কি আলাপ করলো, আর তারপরেই মেয়েদের সামন দিয়ে বাপের হাতে হাফগাড়ি পরিয়ে চলে গেল। রিস্কায় বসে বসে নীরা এই কথাগুলোই ভাবছিল মনে মনে। এক ধ্যানে সে দিনের কথাগুলো মনে করছিল। একটার পর একটা চটকা ভাঙলো রিস্কা চালক ছেলেটির কথায়। আপা, থানা আইসা গেছো? নীরা চোখ তুলে তাকালো। পাঁচিল ঘেরা থানাটাকে দেখা যাচ্ছে, মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে থাকা বিল্ডিং। রিস্কা থেকে নেমে নৈশব্দে ভাড়া পরিশোধ করলো নীরা। তারপর হেঁটে চলল থানার ভিতরে। মনে ক্ষীণ আশা ছিল, আজ হয়তো বাবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হবে, কিন্তু কপাল মন্দ হলে যা হয়। ওসি জানালো নাজমুল হুদা নামের আসামিকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। কেস এখন কোর্টে উঠবে, যা হবার সেখানেই ফয়সালা হবে। খবরটা শুনে নীরা মাথায় আকাশ ভেঙে পড়ল, যেন ঘটনার মোড় ঘুরে গেছে। মামলা কোর্টে উঠলে তো অবস্থা বদলে যাবে, উকিল ধরতে হবে ভালো, কিন্তু নীরা তো কাউকে পাচ্ছে না। কি করবে এখন সে? নীরা চুপ করে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে সেখানে হাজির হলেন কয়েকজন লোক। মুখ তুলতেই দেখা মিলল সেই বদরাগী অহংকার লোকটি। অ্যাডভোকেট শাহজাহান আলী, পরনে উকিলি পোশাক, হাতে কাগজপত্র, সঙ্গে দুজন মানুষ। একজন গারাত থেকে বের হলেন সবে, আর একজন কনস্টেবল। বোঝাই যাচ্ছে লোকটির জামিনের জন্য এসেছেন। ওসির সঙ্গে সে নিয়ে কথা হলো। নীরা তখনও দাঁড়িয়ে আছে, দেখছেন তীক্ষ্ণ নজরে। শাহজাহান আলী একবার তাকালেন নীরার দিকে। নীরা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, গা রি করে উঠল। এ ফালতু লোকটার সঙ্গে আবার কেন দেখা হলো? নীরা চোখের সামনে দিয়ে লোকটির জামিন করে নিলেন শাহজাহান আলী। তারপর নিজেদের কথা শেষ করে চলে গেলেন। নীরা মনে হলো ওই লোকটা যেন ইচ্ছে করেই তাকে তাচ্ছিল্য ভরে দেখছে বারবার। ক্লায়েন্টকে নিয়ে সামনে দিয়ে যাবার সময় উপেক্ষা করে দেখলো, তাকে বোঝালো, দেখ আমি শাহজাহান আলী, কতটা ক্ষমতাধর। ওসির সাথে কথা বলে বের হচ্ছিল নীরা, মনটা বেজায় খারাপ। কি করবে কিছু ভেবে পাচ্ছে না সে। আনমনা হয়ে এগোচ্ছে। হঠাৎ করেই সামনে এসে কেউ বলল, আপনাকে স্যার ডাকছেন, আসেন তাড়াতাড়ি। শফিক দাঁড়িয়ে, অ্যাডভোকেট শাহজাহান আলীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কথা শুনে জ্বলে উঠল নীরা, তেজের সহিত বলল, কেন? আমার সাথে আপনার স্যারের কি দরকার? আচমকা এই তেজস্বী রূপ শোনবার জন্য প্রস্তুত ছিল না শফিক। সেদিনে সেই মাথা নুইয়ে রাখা অসহায় চেহারার মেয়েটা আজ হঠাৎ অগ্নি ফুলস্কের মতো জ্বলে উঠবে, তার কি ধারণা ছিল? ভোরকে গিয়ে বলল, আমি তো জানি না, স্যার ডাকলেন আপনাকে। তাকে বলুন আমি কোনো অহংকারী মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি না। পা বাড়িয়ে চলে যাবার জন্য। শফিক পড়ল বিপদে। এদিকে স্যার, অন্যদিকে ম্যাডাম। সে যাবে কোন দিকে? স্যারের চন্দ্রলার রাগকে সে চেনে। সামান্য একটা মেয়ে তাকে অপমান করে চলে গেছে শুনলে তিনি ওকে আস্ত রাখবেন না। বাধ্য হয়ে ছুটল নীরার পিছু পিছু। আপা শোনেন আপা।
আমি কিছু শুনতে চাই না। আপনি না গেলে স্যার খেপে যাইব। খেপলে খেপুক, আমার তাতে কিছু যায় আসে না। আপা, মীরা কিন্তু মোটেও পাত্তা দিল না। আপাত দৃষ্টিতে শফিককে কিন্তু পরক্ষণ ভাবে শাহজাহান আলীকে উপেক্ষা করে একটা রিক্সা ডাকলো এবং ঝটপট সেখান থেকে বেরিয়ে এলো। ছুটির পর স্কুল থেকে বেরিয়েছে নূর একা একা। বাসা থেকে স্কুলের দূরত্ব বেশি না, হেঁটেই যাতায়াত করা যায়। স্কুল গেট পার হতেই রাফাতের ডাক পড়লো। এই নূর, দাঁড়া। এক পলকের জন্য মাথা ঘুরিয়ে তাকালো নূর। বদ ছেলেটা দাঁড়িয়ে আছে দেখতে পেয়ে ফির মুখ ঘুরালো, হাঁটতে শুরু করলো গটগট করে। নূরের এমন অবজ্ঞা দেখে ভারী রাগ হলো রাফাতের। বোলা তার মতো ভো করে এসে টেনে ধরলো ওর ব্যাগ। তুই আমাকে দেখে পাত্তা দিচ্ছিস না যে বড়? খুব দেমাগ তোর না? ব্যাগ ছাড়ো আমার, বাড়ি যাব। রাফাতের হাত থেকে নিস্তারের জন্য বলল নূর। গতদিন রাফাতের ওই ব্যবহার দেখে সে আর নিজেকে সামলাতে পারেনি, কান্না পেয়েছিল। তাই নিয়ে সবাই মজা উড়িয়েছিল ওর, কিন্তু নূর কিছু বলতে পারেনি। খুব করে কেঁদেছিল একা বসে। আজ আবার রাফাত কেন এসেছে? বাড়ি গিয়ে কাদাতে বসবি নাকি আবার? তোর যা ছিরি কাঁদুনে স্বভাব। নাক ছিটকে বলল রাফাত। নূরের চোখ ছলছল করতে লাগলো। বলল, আমি কাঁদতে তোমার কি? সত্যি কাঁদবি? চোখ বড় বড় করে তাকালো। জান খুব অবাক হয়েছে। তারপরেই হঠাৎ ছেলে মানুষই বায়না সুরে বলল, আমার না কান্না দেখতে খুব ভালো লাগে। তুই তো কাঁদবি, এখন কাঁদ না, আমি একটু দেখি। তুমুল বিদ্রোহ। নূরের এমন খারাপ লাগলো, ছেলেটা ওকে পেয়েছে কি? যখন তখন যেখানে সেখানে ওকে অপমান করে, এমন কেন সে? এর মধ্যে রাফাত আরেকবার বলল, এই নূর, একটু কাঁদ না, তোর কান্নাটা একটু দেখি। হঠাৎ খুব রাগ লাগলো নূরের। টান দিয়ে ওর হাত থেকে নিজের ব্যাগটা ছিটিয়ে নিয়ে বলল, অন্যকে না কাঁদিয়ে নিজেকে কাঁদ, দেখ কেমন লাগে, বেয়াদব ছেলে। নূর চলে গেল ওকে হতভম্ব করে দিয়ে। রাগে ফুঁসতে লাগলো রাফাত। তুই আমাকে বেয়াদব বললি? টিমছাম ঘর, সুন্দর সাজানো গোছানো ড্রেসিং টেবিলের সামনে ল্যাপটপ নিয়ে বসে আছে ফারদিন। দীর্ঘক্ষণ ধরে কাজ করে করে এখন সে ক্লান্ত। ভাইয়া, মাত্রই চোখ বুজে এসেছিল, ধরে পড়েছিল চেয়ারে। হঠাৎ কানের কাছে বিকট একটা চিৎকার দিয়ে উঠল কেউ। পিলে চমকে উঠল ফারদিন। হুড়মুড় করে উঠে বসতেই কানে বাজলো খিলখিলানো হাসির ঝংকার। ফিরে তাকালো অপরাধিনীর দিকে। তার একজন নয়, দুজন। তার দুই যমজ বোন টুই টুম্পা দাঁড়িয়ে আছে ওর দুপাশে, হাসি হাসি মুখে নিজেদের উজ্জ্বল দন্ত প্রদর্শন করছে। চেহারায় দুষ্টুমির রেশ লেপ্টে। দুজন একসঙ্গে বলল, ভয় পেয়েছিলে? ফারদিন কপট রাগ করে তাকালো। এক্ষুনি তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। ধুর, এর এমন কি? বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরলো টুই। টুম্পা ঝুপ করে টেবিলের উপর বসে পড়লো। ফারদিন চেঁচিয়ে উঠলো প্রায়। এই, আমার ল্যাপটপ ফেলে দিবি নাকি? কিন্তু তার কথা পাত্তা দিল তো? ওরা যে তোরই কেয়ার করে। দু বোন নিজেদের মতো বকবক শুরু করে দিল। এ কথা সে কথা, কত কথা জমে আছে ওদের পেটে। ভাইকে পেয়ে সব যেন উগলে দিচ্ছে একেবারে। অধিকাংশ গল্পই ওদের নতুন হোম টিউটরকে ঘিরে। মিস এমন, মিস তেমন, হ্যান ত্যান। ফারদিন সেসবে কিছুই যেন শুনলো না। সে শুধু মুগ্ধ হয়ে চেয়ে রইল তার দুষ্ট বোন দুটির দিকে। সে জানে এরা চূড়ান্ত পাজি, ঘরতর অপরাধী। রোজ রোজ প্রচুর নালিশ আসে এদের নামে। বাবা মা প্রায়ই রেগে গিয়ে ওদের শাস্তি দেন, কিন্তু ওরা পাল্টায় না, একই রকম কাজ বারবার করে। ফারদিন কখনোই ওদের সঙ্গে রাগ করতে পারে না, অপরাধ করলেও পারে না। রাগ করতে গিয়েও ওদের মিষ্টি চেহারা দেখে সব ভুলে যায়। আহা, কি নিষ্পাপ চেহারা, কি চমৎকার মায়া নিয়ে তারা কথা বলে। ফারদিন হাসলো। নতুন মিসকে তোদের পছন্দ হয়নি? হয়েছে। নখ খুঁড়তে খুঁড়তে জবাব দিল টুম্পা। এবারে একটু আগ্রহ জন্মালো ফারদিনে। তাহলে তার কাছেই পড়বি। ও দেখা যাক। প্রতি উত্তর করলো তুই। ভ্রু কুচকে এলো ওর। এই না বললি ভালো লেগেছে, এখন আবার বলছিস? আহ ভাইয়া, ভালো লেগেছে বলেই তো একটু বাজিয়ে দেখব। নীরাবতীর বুদ্ধি কতখানি জানতে হবে না? বোনের কথায় কৌতুক করে হাসলো ফারদিন। নীরাবতী? হ্যাঁ, নাম হলো নাইহান নীরা। ফেসবুক অ্যাকাউন্টের নাম নীরাবতী, বোধহয় প্রেমিক নাম। হাসতে লাগলো দুজন। ফারদিনের নামটা খুব পছন্দ হলো, নীরাবতী। দারুণ নাম তো, কি ঠিক মেয়েটার মতোই। তারপরেই হঠাৎ খেয়াল হলো মেয়েটা কি দারুণ।
সে কি ঠিকঠাক চেয়েছিল মুখপানে? দেখেছিল তার গড়ন? না, মিশেছিল তার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে। সকালে স্কুলে এসেছে নূর, 4 তলা শেষ মাথায় তাদের ক্লাস। সিঁড়ি দিয়ে উঠে সবই করিডোরে পা রেখেছে। কোথা থেকে এসে মুখের সামনে হাজির হলো রাফাত। নূরের পিলে চমকে উঠল, ভয়ত কণ্ঠে বলল, তুমি? বলেই হু হা করে হাসতে লাগলো। গা কাঁপানো দাম্ভিজ্ঞ অট্টহাসি। নূর আশেপাশে তাকিয়ে বলল, ভয় দেখাচ্ছ কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমাকে বেয়াদব বলেছিস কেন সেদিন? আমি বেয়াদব? হাসি থামিয়ে প্রশ্ন করলো। চোখ জ্বলে উঠল মুহূর্তেই। রাগ ঝিলিক দিয়ে রেগে গেল চাহনিতে। নূর মাথা নিচু করে বলল, তুমি কিন্তু এখন বেয়াদবি করছো। বেটা, আমি কি বেয়াদবি করেছিলাম? তোকে কাঁদতে বলেছি তাই? তুই তো একটা ছিচকাদু নেই, তোকে কাঁদতে বললে ক্ষতি কি? রাগ করে তাকালো নূর, যদিও তাকে রাগান্বিত মনে হলো না। এই জাতীয় শান্ত মেয়েদের রাগ ঠিক বোঝা যায় না। এরা নদীর শীতল স্রোতের মতো বয়ে যায়, রাগটাও মিশে থাকে। শুধু নির্দারুণ অসহায়ত্ব টলটল করে ওঠে নদীর জলের মতন। রাফাত হাসলো হঠাৎ। আচ্ছা তাই নাকি? তাহলে আরেকটু বেয়াদবি করি। তুলিয়া পা বলেই নূরের বেনুনি ধরে একটা হ্যাচকা টান মেরে দিল দৌড়। নূর হতভম্ব হয়ে তাকালো, চোখের কার্নিশ পূর্ণ হলো টলটলে অশ্রুকণায়। সেটা চুলের ব্যথা না, মনের ব্যথায়। বোঝা গেল না। পড়াতে এসেই মেজাজটা খারাপ হয়ে গেছে নীরার। হোমওয়ার্ক দিয়ে গিয়েছিল টুইটুম্পাকে, কিন্তু 2 গুণধর্পণ একটাও করেনি। ব্যাপারটা শুধু আজ নয়, রোজই ঘটছে। নীরা প্রতিদিন বাড়ির কাজ দিয়ে যায়, কিন্তু এই 2 বোন একটি দিনও খাতা দেখায় না। রোজই বাহানা বানায় নতুন নতুন। সেদিন বলল বাড়িতে মেহমান এসেছিল, তারপর দিন বলল মাথা ব্যথা ছিল, পরশুদিন বলল মন খারাপ ছিল, গতকাল বলল বড় ভাইয়ের পাত্তি দেখতে গিয়েছিল। মানে অজুহাতের শেষ নেই। নীরা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, তাকালো 2 বোনের দিকে। তাহারা সাহসার দন্ত প্রদর্শন করিতেছে বিবিকার নির্বাক চিত্রে। বলল, আজকে কি বলবে? গতকাল তো বড় ভাইয়ের পাত্রী দেখবার কথা ছিল, আজকে বিয়ে? 2 বোন হাসলো, দুদিকে ঘন ঘন মাথা নাড়িয়ে তাদের সেই বিখ্যাত একসঙ্গে কথা বলার স্টাইলে জানালো, না, ভাইয়ার পাত্রী পছন্দ হয়নি। তাহলে সেই জন্য তোমাদের মন খারাপ ছিল, তাই এসডব্লিউ করনি? এবারও মাথা নাড়লো 2 জন। নীরার বিরক্ত লাগতো, খেপে উঠতেও দেরি হলো না। একজন জবাব দিল, তবে বলছো না কেন, কি হয়েছিল? মিস, পেট ব্যথা ছিল। তুই অথবা টুম্পা। নীরা জানে না সে কে। এরা 2 বোন কখনোই তার কাছে স্বীকার করে না কে কোনজন। এইমাত্র একটা নাম বললে পর মুহূর্তেই পাল্টে ফেলতে দেরি হয় না। অতএব ওদের আইডেন্টি খুঁজবার ব্যর্থ চেষ্টা চালায় না নীরা। উত্তরটা শুনে একটুও বিশ্বাস হলো না ওর। তন্ত কণ্ঠে বলল, তা পেট ব্যথা কি দুজনেরই ছিল? যমজ বলে এটাও একসাথে হয়? না না, ব্যথা ছিল আমার, টুম্পার কিছু হয়নি। তাহলে তোমার খাতা কই? বাড়ির কাজ করনি যে? টুম্পার দিকে তাকালো। টুম্পা তখন বোনের দিকে চেয়ে চোখ পাকাতে ব্যস্ত। মিসের কথায় এদিকে ফিরলো, তড়িঘড়ি করে অজুহাত দেখিয়ে দিল। আরে মিস, কি যে বলেন, যেখানে আমার বোন অসুস্থ সেখানে আমি কি বসতে পারি? এমন অমানবিক কাজ কি আমাকে মানায় বলুন? ঘটনার এই পর্যায়ের আগে তীরে বিরক্তি নীরা মনে মনে অন্তত জঘন্য একটি গালি দিতে বাধ্য হলো। এরপর ওর দিকে চেয়ে বলল, না, মানায় না। হোমওয়ার্ক না করে অতি চমৎকার কাজ করেছো টুম্পা, তোমার মানবিকতায় যাতে মুগ্ধ। টুম্পা যেন লজ্জা পেল, হাত দিয়ে মুখ ঢাকবার ভনিতা করে বলল, জাতিকে মুগ্ধ হতে হবে না মিস, যার মুগ্ধ হবার কথা তার হলেই চলবে। নীরা হতভম্ব হয়ে গেল। মানে কি এই বিচ্ছু মেয়ে দুটো প্রেমও করে নাকি? বিস্ময় নিয়ে বলল, তোমাদের প্রেমের অভ্যাস আছে নাকি? ছি ছি, কি বলেন? প্রেমের অভ্যাস থাকে নাকি? থাকে তো ভালোবাসার অভ্যাস। দুজনেই হাসতে লাগলো। 23 বছর বয়সী তরুণী নীরার তখন দুনিয়া টলে উঠলো। আজ জীবনে এত বসন্ত পেরিয়েও যখন সে প্রেমের ধারে কাছেও ঘেঁষতে পারলো না, তখন এই হাঁটুর বয়সী মেয়ে দুটো সর্বনাশ কোনো মতে শুধালো। ফ্যামিলি জানে? মাথা নাড়লো লাজুকতা ভঙ্গিতে, বলল, সবাই না, শুধু ভাইয়া জানে। কিছু বলেনি? না, কি বলবে? বিস্ময় আকাশ ছুলো। এদের বড় ভাই নামক মানুষটিকে নিয়ে বড় সন্দেহ হলো। কেমন মানুষ তিনি যে ছোট ছোট বোন দুটির প্রেমের খবর জেনেও কিছু বলেন না? এরকম দায়িত্বহীন হয় কেউ? ওর ভাবনার মাঝে পড়ার ঘরে প্রবেশ করলো অঙ্গুর বিবি, হাতে নাস্তার ট্রে নিয়ে, হরেক রকমের বাহারি খাদ্য সামগ্রী দিয়ে সজ্জিত ট্রে।
কথা নেই বার্তা নেই, সেইগুলো এনে নামিয়ে দিল টেবিলের মাঝখানে বই খাতার উপরে। নীরা আটকে উঠলো তাতে। এই এই করো কি বইয়ের উপর? অঙ্গুর বিবি তাতে পাত্তা দিলে তো, সে নিজের মতো বলল, আরে ম্যাডাম, কিছু হয় নাই, খায়া লন তো, আম্মা পাঠাইছে। এগুলোর দরকার নেই এখন। এ সময় খেতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, পরে আনবে। বলার চেষ্টা করে নীরা, কিন্তু তার আগেই যমজ কন্যাদয় লাফিয়ে উঠল। কেন নিয়ে যাবে মিস? আমাদের ভীষণ খিদে পেয়েছে। পড়তে পড়তে হাঁপিয়ে গিয়েছি তো, একটু দম নিব না? সায় দিল অঙ্গুর বিবিও। হ, ঠিক কথা। আপা গো, খিদা লাগছে না? লন তো লন, আগে খাওয়া সারেন। মাস্টার ম্যাডাম, আপনিও নেন। বলতে গিয়েও আর বলা হয় না। টুইটুম্পার ঘোর আপত্তিতে আর টিকে না কিছু। অগত্যা পড়া বন্ধ করে খাবারে মন দিতে হয়। দু বোন সানন্দে খেয়ে যাচ্ছে, হাসছে খিলখিল করে। এখন সব ঠিকঠাক, অথচ পড়তে গেলেই যত বাহানা। মেয়ে দুটো এমন ফাঁকিবাজ কেন? মাধ্যমিক পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, অথচ তাদের কোনো হেলদোলই নেই। উফ, ক্লান্ত শ্বাস ছাড়ল নীরা। না, এদের নিয়ে আর পারা যায় না। ইদানিং নতুন একটা যন্ত্রণা শুরু হয়েছে নূরের। যন্ত্রণার নাম রাফাত। এই ছেলে কারণ নেই অকারণ নেই, যেখানে সেখানে ওকে জ্বালাতন করে, হিজিবিজি কথা বলে, বখাটের ছেলেদের মতো উত্ত্যক্ত করার চেষ্টা চালায়। অথচ রাফাত ছেলেটা সেরকম নয়, ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, স্যারদের প্রিয় মুখ, অধিকাংশের সঙ্গেই সখ্যতা দারুণ খাতির। সেখানে নূরের মতো একটা উদাস অমনোযোগী মেয়ের সঙ্গে তার এত শত্রুতা কিসে? নূর ভেবে পায় না কিছুতেই। নির্জন দুপুর, মাথার উপর কড়া রোদ সূর্যে, যার তেজ ছারখার দুনিয়া। এই তপ্ত রোদকে মাথা নিয়ে ছুটির পর একা একা হেঁটে বাড়ি ফিরছিল নূর। যদিও সে একাই হাঁটছে, কিন্তু সে জানে সে আদতে একা নয়। পেছন পেছন আসছে আরো একজন, তাকে ফলো করাই তার কাজ। লোকটি আর কেউ নেই, রাফাত। হাঁটতে হাঁটতে একবার দাঁড়ায় নূর, মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। সঙ্গে সঙ্গেই দেখা মেলে রাফাত নামক মানব মূর্তির। উল্টো দিকে ঘুরে মাথা চুলকানোর ভঙ্গিতে দাঁড়ানো, যেন এই মুহূর্তে এই প্রখর রোদে দাঁড়িয়ে মাথা চুলকানো ছাড়া জগতে তার আর কোনোই কাজ নেই। নূর একটা নিঃশ্বাস ফেলে, রাফাতের দিকে এক পলক চেয়ে মুখ ঘুরিয়ে নেয়। হাঁটা শুরু করে কিছু না বলে, কারণ জানে কিছু বলেও লাভ নেই। রাফাত তাকে জব্দ করবার একটি সুযোগও হাতছাড়া করবে না। হাঁটতে হাঁটতেই সেই দিনের কথা মনে পড়ে যায় নূরের, যেই দিন প্রথম সে মুখের উপর রাফাতকে বেয়াদব বলে সম্বোধন করে। তার ঠিক পরের দিন, সেদিনের পর রাফাত তাকে আর বহুবার জ্বালিয়েছে। যখনই দেখা পেয়েছে বেনি ধরে দিয়েছে চান। নূর ব্যথায় কুকড়ে উঠলে মেতে উঠেছে অট্ট হাসিতে, যেন নূরকে জ্বালিয়ে কত আনন্দ কত হর্ষ। একসময় বাড়ি চলে আসে নূর, রাফাত কিন্তু তখনও পিছু ছাড়েনি। মোড়ের চায়ের চোংটায় বসে এই ভর দুপুরে চায়ের অর্ডার দিয়ে নূরকে শুনিয়ে শুনিয়ে দোকানিকে বলে, আপনাদের এলাকায় একটা তুলি মেয়ে আছে জানেন? গরুর লেজের মতন লম্বা বেনি করে, সেই বেনিতে থাকে জুবজুবে তেল। লেখাপড়ায় মন নেই, বোধহয় সংসারে মন দিবে। নূর দাঁড়ায় না, পাশ কাটিয়ে ঢুকে যায় গলিতে। রাফাত আনমনে হাসে, এই মেয়েটাকে তক্ত করে এত সুখ। একটা চিঠি এসেছে নূরের কাছে, না ডাকযোগের নয়, বরং বই মারফতের। সেটা কেমন বলছি। সন্ধ্যায় স্কুলের বই খাতা নিয়ে পড়তে বসেছিল নূর, তখনই ইংরেজি বইটার ফাঁক থেকে বেরিয়ে এলো কাগজটা। ভাঁজ করা ছোট্ট কাগজ, খুলতেই চোখে পড়লো গোটা গোটা অক্ষরে লেখা, এই তুলি, কেমন আছিস রে? ইদানিং তোর খুব ভাব হয়েছে, আমাকে দেখেও যেন পাত্তা দিস না। আগে তো ভয় পেতিস, আমি কিছু বললেই ভয়ে সিধিয়ে যেতিস। ভ্যাবে করে কেঁদে নাকের জল চোখের জল, এক কাণ্ড কীর্তি। এখন কি হয়েছে রে? কথা বলিস না কেন? দেখলে এমন একটা ভাব করি যেন আমি মানুষই না, আবার মুখোমুখি হলে চ্যাটাং চ্যাটাং জবাব দিস। সাহস বেড়েছে না তোর? সাহস আমি এমন করে গুড়িয়ে দেব? রাফাত। নূর শ্বাস ফেললো। রাফাত ছেলেটাকে সে বুঝতে পারে না, সে কেন এরকম ঢং শুরু করেছে তাও বোঝা যাচ্ছে না। সে স্পষ্ট করে কিছু বলবে না, শুধু নূরকে যন্ত্রণা দেয়। চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ল নূর, তারপর সেই টুকরোগুলো নিয়ে গিয়ে জানালা দিয়ে ফেলে দিল। এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল রাফাত নামক ছেলেটির সমস্ত হুমকি। অ্যাডভোকেট শাহজাহান আলীর চেম্বারে বসে আছে নীরা। অ্যাডভোকেট সাহেব সামনেই বসা, সিগারেট টানছেন নিশ্চিন্তে, মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছেন ওর দিকে। ক্ষণিকের জন্য তার তীক্ষ্ণ নজর আপাতমস্তক পর্যবেক্ষণ করছে নীরাকে, কিন্তু নীরাও নির্বিকার।
সে মনে মনে যথেষ্ট বিরক্ত হলেও বাহিরে তা প্রকাশ করছে না। পূর্ববর্তী ঘটনার সূত্র ধরে বলা যায়, শাহজাহান আলীর চেম্বারে নীরাকে আর কোনোদিনই দেখতে পাওয়ার কথা নয়। সে যথেষ্ট আত্মমর্যাদা বোধ সম্পন্ন মেয়ে। একবার যখন একটি মানুষের কাছে অপমানিত হয়েছে, তখন ঘুরে ফিরেও এই লোকের কাছে আসার তার মানেই না। আর নীরার মতো মধ্যবর্তী পরিবারের মেয়েরা নিজের সম্মানকে নিজের জীবনের চেয়ে বেশি ভাবে, সেখানে এটা তার জন্য অবশ্যই অবমাননাকর। কিন্তু নীরা এসেছে অ্যাডভোকেট শাহজাহান আলীর ব্যক্তিগত কর্মচারী শফিকের জন্য এসেছে। এই ছেলে গত দিন তার কাছে এসে অনেক অনেক কথা বলেছে, অনুরোধ করে টেনে এনেছে ওকে। মীরা যদিও গো ধরেছিল কিছুতেই সে যাবে না, কিন্তু শেষ অবধি শফিকের যুক্তির কাছে হার মানতে হয়েছে। শফিকের ভাষ্য মতে তার স্যার অনেক ক্ষমতাবান পুরুষ, টাকা পয়সা আছে, উপর মহলে অনেক পরিচিতি লোকও আছে। এখন এমনি বিপদে আছে, বাপ আটকে আছে জেলে, ছোট বোনকে নিয়ে একলা থাকে। এমন সময় তার সঙ্গে নীরা টক্কর দিতে যাওয়া ঠিক হবে না। নীরা কথাগুলো শুনেছে, বুঝেছে বাস্তবিকই সে কোনো ঝামেলায় জড়াতে ইচ্ছুক নয়। সে শুধু চায় তার বাবার মুক্তি। দীর্ঘ একটা সময় নিয়ে সিগারেট শেষ করলেন শাহজাহান আলী। তারপর রিলভিং এর চেয়ারে ঘুরিয়ে ফিরলেন নীরার দিকে, কৃত্রিম গম্ভীর্যের সাথে বললেন, তারপর নাহিয়ান নীরা কেমন আছেন? ভালো। কুশল জিজ্ঞেস করলে পাল্টা প্রশ্ন করা ভদ্রতা। নীরা সে ভদ্রতার ধার ধারে রেনা কাটকাট ভাষায় উত্তর দিল। চেয়ে রইল অ্যাডভোকেট সাহেবের দৃষ্টির সমান্তরালে। অ্যাডভোকেট সাহেব এবার হাসলেন, রহস্যের চাদরে নিজেকে মুড়িয়ে বললেন, আপনাকে এখানে কেন ডেকেছি জানেন? আমি অন্তর্যামী নই, তাই আপনার কি দুরভিসন্ধি তা আমার জানবার কথা নয়। গা কাঁপিয়ে হাসতে লাগলেন অ্যাডভোকেট শাহজাহান। হাসির ধমকে দুলতে দুলতেই বললেন, বাহ, তেজ তো খুব ভালোই। আই এম ইমপ্রেস। সে কথার জবাব না দিয়ে নীরা বলল, কি বলতে ডেকেছেন সেটা বললে উপকৃত হব। অযথা নষ্ট করার মতো সময় আমার নেই। অবশ্যই অবশ্যই। মুখ কুচকে বসে রইল নীরা। টেবিলের উপর একটা গোল পেপারের হোয়াইট, সেটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে শাহজাহান আলী প্রসঙ্গ করলেন, নাজমুল হুদা ব্যাংকে চাকরি করতেন, সম্পত্তি একটা কেসে ফেসে গেছেন। অভিযোগ আছে ব্যাংক থেকে অনেক টাকা সরিয়ে নিয়েছে একদল দুষ্কৃতিকারী। নাজমুল হুদার সঙ্গে তাদের গভীর যোগসূত্র আছে। এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে আছেন। আপনি সেই নাজমুল হুদার কন্যা, তো আমাকে বলুন ঘটনা কি সত্য মিস নাহিয়ান নীরা? সরু চোখে তাকালো নীরা। অপমানে বুকের ভেতর রক্ত ছলকে ওঠে। সে নিশ্চয়ই জানে তার বাবাকে। সে কোনোদিন এমন কিছু করতে পারে না, অথচ সে জানলে কি হবে? পুরো দুনিয়া এই বলছে যে তার বাবা একজন চোর, সে চুরির দায়ে অভিযুক্ত। কষ্টে চোখ ফেটে জল গড়াতে চায়, কিন্তু তাকে আটকাতে গেলে চোখটা শুধু জ্বালা করে। কান্নাটা তখন আর বেরোয় না, গলার কাছে এসে আটকে থাকে। গোপনে একটা ঢোক গুলে নিল নীরা। আমার বাবা এমন কিছু করেনি, করতে পারে না। সে তো আপনার নিজের বিশ্বাস। আপনার বাবার সম্বন্ধে নিশ্চয়ই আপনি খারাপ ধারণা পোষণ করবেন না। সেজন্য নয়, আমার বাবা। পৃথিবীতে আপনি অসংখ্য খারাপ লোক পাবেন, কিন্তু একটিও খারাপ বাবা পাবেন না। পৃথিবীর সব বাবাই তার সন্তানের কাছে শ্রেষ্ঠ। তাই সে প্রসঙ্গে আমি তর্ক করতে চাচ্ছি না। আমি কথা বলতে চাচ্ছি অন্য প্রসঙ্গে, আপনার বাবার কেসটা নিয়ে। এই পর্যায়ে শাহজাহান আলীকে একটু নমনীয় মনে হলো। কণ্ঠটা যথাসম্ভব নরম করেই তিনি কথা বলছেন, কিন্তু কাঠিন্য পাওয়া গেল নীরার গলায়। আমি তো আপনার সঙ্গে এই কেস নিয়ে আলোচনা করতে চাইনি। আপনি সেদিন আমাকে অপমান করে, আমার কোনো প্রয়োজন নেই আপনার। আমার বাবার কেস আমি সামলাবো, নতুন উকিল খুঁজবো। সে আপনার মর্জি, কিন্তু আমি যে জন্য আপনাকে ডেকেছি সেটা হলো নাজমুল হুদার বিপক্ষ দলীয় লোকজন চান এই কেসটা আমি তাদের হয়ে লড়ি। আমার সম্পর্কে আপনি জানেন, নামডাক আছেই, তাই বুঝতেই পারছেন আমি যদি কেসটা নেই তবে আপনার লোকসান ছাড়া লাভ হবে না। আপনি আমাকে ভয় দেখাতে চাইছেন? তীব্র চোখে তাকালো। শাহজাহান আলী তার স্বভাব সুলভ দাম্ভিক ভঙ্গিতে হাসলেন, বললেন, একদমই না, আমি শুধু আপনাকে পরিস্থিতি বোঝাতে চেয়েছি। নীরা জবাব না দিয়ে চুপ করে রইল। ওকে ধাতস্থ হবার সময় দিলেন অ্যাডভোকেট সাহেব। একটু পর বললেন, আপনার সঙ্গে সেদিনকার ব্যবহারটা ঠিক করিনি। আমি জানি এত এত মক্কেলের চাপে মাথা ঠিক থাকে না, কিন্তু তারপর আপনার সাহস দেখে আমি অবাক হয়েছি। আমার মুখের ওপর এরকম স্পষ্ট জবাব দিতে লোকে ভয়ই পায়,
কিন্তু আপনি নির্ভীক, সাহসী নারী। আপনার কেস নিয়ে আমি মাথা ব্যথা দেখাতে চাইনি, কিন্তু যখন দেখলাম একই কেসে জড়িয়ে যাচ্ছি, তখন মনে হলো কেসটা যদি লড়ি তবে আপনার জন্যই লড়া উচিত। এমন একটা সাহসী মেয়ের বাবা দোষ না করেই সাজা পাবে। আপনি বুঝতে পারছেন আমার কথা? শাহজাহান আলী চেয়ে আছে নীরার দিকে। তিনি অবাক হয়ে দেখলেন সেদিনের আকুত ভয় ভিড় মেঘ নারীটির চোখ আজ ছলছলে, যে কোনো মুহূর্তেই মেয়েটি কেঁদে ফেলবে যান। সন্ধ্যা নেমেছে ধরণীতে, পশ্চিমে ডুবে গেছে রক্তিম সূর্যটা। আকাশ এখন আধারিতে ছেয়ে আছে। নীরা যখন রাস্তায় নামলো তখন আবহাওয়া খারাপ। অন্ধকারে মেঘযুক্ত আকাশকে চোখে না পড়লেও ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানি নজরে পড়ছে ভালো মতোই। যে কোনো সময় বৃষ্টি নামবে ঝুমঝুমিয়ে। নীরা একপাশে দাঁড়ালো অটো বা রিস্কার আশায়, কিন্তু গোড়ে বালি, পথঘাট একদম ফকফকে, রিস্কার টিকিটিও পাত্তা নেই। অথচ এইদিকে যান মেঘদের গুড়গুড়ানি বেড়েই চলছে, কমবার নাম নেই। ওর ভাবনার মাঝে আকাশ ছাপিয়ে বৃষ্টি নামলো হুড়মুড় করে। চোখের পলকে নীরা কাক ভেজা। আশেপাশে কোনো দোকানও নেই যার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করা যায়। অগত্যা বৃষ্টি মাথায় নিয়ে অনিশ্চিততায় হাঁটতে হলো ওকে। কিছুক্ষণ পর একটা গাড়ি দেখা মিলল। টয়োটা গাড়িটা এসে ব্রেক কষলো নীরার একদম গা ঘেঁষে। রাস্তায় জমা ময়লা পানি ছিটকে পড়লো নীরা সারা গায়ে মুখে। রাগে তড়াক করে লাফিয়ে উঠলো নীরা। গা চিরবির করতে করতে কিছু একটা বলতে যাবে, তার আগেই ড্রাইভিং সিটের কাছ নামালো কেউ। দৃশ্যমান হলো একটি পরিচিত মুখ, টুই টুম্পার বড় ভাই, সেদিনে দেখা সেই ষষ্ঠবান পুরুষ। লোকটি পরিচিত মানুষের গলায় হাত নেড়ে ডাকলেন, উঠে আসুন মিস। নীরা অবাক হয়ে তাকালো। লোকটি তার পরিচিত নয় মোটেও। মুখটা পরিচিত শুধু, আর কিছুই জানেনি। তার প্রস্তাবে কি রাজি হওয়া যায়? ওকে চুপ করে থাকতে দেখে আবারও ডাকলো ফারদিন। বৃষ্টিতে দাঁড়াবেন না মিস, ভিজে গেছেন তো। তাড়াতাড়ি গাড়িতে উঠুন, এখন অত ভাববার সময় নেই। রাস্তায় পানি জমে যাচ্ছে, একটু পর আমি আর যেতে পারবো না। আপনি কি আসবেন না? নীরা দোনা মোনায় ভুগলো। আজকালকার যুগে কাউকে বিশ্বাস করতে নেই, তার মধ্যে সে একা নারী। কত কিছুই তো হতে পারে। রাস্তায় পানি জমতে শুরু করেছে, যে ঘরে বৃষ্টি নামছে তাতে গাড়ি চলাচল বন্ধ হতে দেরি নেই। আর একটু হলেই গাড়ি সহ ফারদিন আটকা পড়ে যাবে, তাই তাড়া দিয়ে উঠলো। কিন্তু নীরাকে রাজি হতে হলো। প্রাকৃতিক অবস্থা খুবই টালমাটাল। এই বৃষ্টিতে একা রাস্তায় ভিজে ভিজে অন্য কোনো বিপদে পড়বে, সে সব পরিচিত এই মানুষটিকে বিশ্বস্ত করাই যায়। যদিও এই লোকটির কাছে সে কতটুকু নিরাপদ তো সে জানে না, কিন্তু তারপরও বিশ্বাস না হয় করলো। কারণ পৃথিবীতে বিশ্বাস আছে বলেই আজও মানুষ ভালো আছে। এগিয়ে এসে জোর খুলে দিল ফারদিন। নীরা ভেতরে ঢুকবে, কিন্তু তার আগেই হঠাৎ চোখ পড়লো কিসে যেন। একটি মশমশে কালো শরীরে নাড়াচাড়া করছে গাড়ির ভেতরে। দুটি জন্তব আঁখি ওর দিকে চেয়ে আছে কৌতূহলী হয়ে। নীরা আটকে উঠলো ভয়ে। সঙ্গে সঙ্গেই জোরে একটি বাজ পড়লো কোথাও। মেঘে মেঘে ঘর্ষণ হয়ে দারুণ ঝিলিক লাগলো আকাশে। প্রবল ভয়ে ছিটকে পড়লো নীরা। ময়লা পানির উপর পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে। আকস্মিক ঘটনায় ফারদিন হতভম্ব। ফারদিন তার পালিত কুকুর ম্যাকও, হে কেমন মেয়ে, ধুমধাম জ্ঞান হারিয়ে ফেলে। হেকে নিয়ে এখন ফারদিন করবে কি? বাড়ি পৌঁছে দিবে, কিন্তু বাড়ি চিনলে তো। চিন্তা ভাবনা সেরে ম্যাককে গাড়ির ব্যাক সিটে পাঠিয়ে দিয়ে এলো ফারদিন। তারপর নামলো গাড়ি থেকে। রাস্তায় অজ্ঞান হয়ে যাওয়া মেয়েটা, যে কিনা ওর ছোট বোনদের গৃহশিক্ষিকা হিসেবে পরিচিত ওর কাছে, তার দিকে চেয়ে একটা হতাশ নিঃশ্বাস ছাড়লো। মনে পড়লো এর আগেও এই মেয়ে তাদের বাড়িতে এসে জ্ঞান হারিয়ে ফেলেছে, এবং সেটাও এই কুকুরের ভয়ে। উফ, মেয়েরা পারেও বটে। আরেকটা হতাশ নিঃশ্বাস গ্রাস করলো ওকে। কোমরে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো একা। ঘোর বর্ষণ নেমেছে, ইতিমধ্যেই সে ভিজে উঠেছে পুরো। অতঃপর নীরাকে বসিয়ে দিল সিটে। ডোর লক করে নিজে এসে বসলো ড্রাইভিং সিটে। প্রচন্ড রাগে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে ওর। ও কি দরকার ছিল শুধু শুধু মেয়েটাকে লিফট দিতে যাওয়ার, উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়ার। রাগ করে মেয়েটার দিকে তাকালো। ফ্রন্ট সিটে আটশোয়া, মাথা এলিয়ে পড়েছে পেছনে, চুলগুলো এসে ঢেকে দিয়েছে ওর সুসি মুখখানি। ফারদিনের কি হলো কে জানে, রাগটা হারিয়ে গেল কোথাও। বরং কি একটা প্রবল টান যেন ওকে টানতে লাগলো মেয়েটির দিকে। হাত বাড়িয়ে আলতো করে চুল সরিয়ে দিল।
সুকোমল মুক্তিতে দারুণ মায়া লিপ্তে, ঘন পাপড়িতে ভরা চোখ দুটি বন্ধ, যেন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। পাতলা ঠোঁট দুটি যেন কমলার কুয়ার মতো, পাতলা অস্তরের আড়ালে। ছি ছি, ফারদিন হচ্ছেটা কি? মেয়েটার দিকে এমন জহুরি চোখে চেয়ে আছিস কেন? অসহায় একটা মেয়ের দিকে চেয়ে থাকতে লজ্জা লাগে না তোর? নিজেকে নিজেই ধমকালো ফারদিন। ভাবলো না, ওর দিকে আর তাকাবে না, কিন্তু না তাকিয়েও যে উপায় নেই। ওই মায়াকারা চেহারায় কি গভীর আকর্ষণ লুকিয়ে আছে? তাকে উপেক্ষা করার শক্তি ফারদিনের কোথায়? এক মুহূর্তের জন্য মনে হলো মীরা নামের এই মেয়েটিকে ছাড়া ফারদিন বাঁচবে না কিছুতেই। রাত্রির ঘোর তমসা, বাড়ি ঘর থমথম করছে আধারে। একলা বাড়িতে বসে ভয়ে সিটিয়ে যাচ্ছে নূর। ক্ষণে ক্ষণে ঘড়ি দিকে তাকাচ্ছে, সময় গড়াচ্ছে নিজের মতো। এখন সময় 11:30, কিন্তু তার বড় বোন নীরা এখনো বাড়ি ফিরেনি। একলা একটি বাড়িতে বসে বড় বোনের অপেক্ষায় নূর, নানান আশঙ্কায় শঙ্কিত মন প্রাণ, চিন্তায় অস্থির। নীরার কিছু হয়নি তো? সে তো রোজ 8টার মধ্যেই ফিরে আসে বাড়িতে, কিন্তু আজ এতক্ষণ পেরিয়ে যাবার পরেও না চাইতেও হাজারো কুচিন্তা ভর করেছে। অশনি সংকেতের দানামোনা বাজছে বুকের ভেতর, দুশ্চিন্তার পোকারা ছিঁড়ে খাচ্ছে ওকে। যদি নীরা আপার কিছু হয়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, নূর জানে না এখন কি করবে, কি করা উচিত। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় লাগছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা ছাড়া আর যে কিছুই করবার নেই ওর। রঙ্গন নিলয়, সকাল 8টা। একটা নরম তোষক পাতা চমৎকার সজ্জিত শায়িত নীরা। গা যেন অর্ধেকটাই ডুবে আছে বিছানার গতিতে, সারা শরীরে অলস্য, চোখের পাতায় ভার। ঘুম ভেঙেছে বহু আগে, কিন্তু নিদারুণ ক্লান্তিতে চোখ মেলতে সায় দিচ্ছে না মন। অথচ মস্তিষ্ক বারবার বলে চলছে, চোখটা খোল নীরু, চোখটা খোল। জ্ঞান হারাবার আগের ঘটনাটা আবছা আবছা মনে আছে ওর। পুরোটা ধ্যানে নেই বলেই হয়তো এত আলসেমি লাগছে। যেন নিজের ব্যক্তিগত কক্ষের বিছানায় আরাম করে শুয়ে আছে, তারা অনুভব করছে না উঠে বসার। নীরামা, উঠেছো? কাঠের দরজা খোলার শব্দ হলো হঠাৎ, আর ঠিক তখনই সঙ্গী ফিরল নীরার। তড়াক করে উঠে বসলো বিছানায়। চট করে মনে পড়ে গেল সব। আবছা স্মৃতিগুলো স্পষ্ট হয়ে উঠল। মনে পড়ে গেল সে তো নিজের বাড়িতে নয়, সে জ্ঞান হারিয়েছিল মাঝ রাস্তায়, ঘোর বর্ষায়। কি ঘুম হলো? মিসেস ফরিদ এসেছেন। তিনি এগিয়ে এসে বসলেন বিছানায়, নীরার মাথার কাছটায়। নীরা ততক্ষণে নিজেকে সামলিয়ে নিয়েছে। আশেপাশে যেয়ে নিজেকে ধাতস্থ করলো দ্রুতই, মাথা নাড়ল। আমি এখানে কি করে? এত ব্যস্ত হতে হবে না তো, বসো, আরাম করো, আমি বলছি তো। জানালা দিয়ে এক পলক তাকালো নীরা। চোখ ঝলসানো রোদ বাহিরে, কিন্তু সে যখন জ্ঞান হারিয়েছিল তখন সন্ধ্যা, ঘোর বৃষ্টি। তার মানে মাথা চক্কর দিয়ে উঠলো। সে কি পুরো একটা রাত বাহিরে কাটিয়ে দিয়েছে, বাড়ি ফিরেনি? বাড়িতে তার ছোট্ট বোন একলা, সর্বনাশ। তারপর মিসেস ফরিদ সবকিছু খুলে বললেন ওকে। গত সন্ধ্যায় তার ছেলে ফারদিন ম্যাক তাদের পোষা কুকুরকে নিয়ে পশু চিকিৎসকের কাছ থেকে ফিরেছিল। পথে বৃষ্টি নামে তুমুল, বিদ্যুৎ ঝলক দিচ্ছিল ক্ষণে ক্ষণে। নীরাকে এই ঝড়ো আবহাওয়ায় একা একা বৃষ্টিতে ভিজতে দেখে বাড়ি নামিয়ে দিতে চায় ফারদিন। নীরা প্রথমে দোনামনা করলেও পরে রাজি হয়, কিন্তু গাড়িতে ম্যাককে দেখেই ভয় অজ্ঞান হয়ে গিয়েছিল নীরা। তারপর ফারদিন আর কি করে? নীরার বাড়িতেও তার চেনা নেই, অজ্ঞাতরা নিজেদের বাসায় আনে ওকে। গত রাতের একজন ডাক্তারকেও আনা হয়, তিনি নীরার অবস্থা খুব একটা সুবিধাজনক হিসেবে ধরেননি। মানসিক এবং শারীরিক ভাবে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে মেয়েটা। সেই প্রসঙ্গ টেনে মিসেস ফারদিন বললেন, তোমার কি হয়েছে মা, বলো তো? শরীর এত দুর্বল কেন? এত দুশ্চিন্তাই বা কিসের? কি সুন্দর ফুটফুটে মেয়ে তুমি, এই বয়সে এত প্রেশার নিলে হয়? লজ্জায় মাথা কাটা যাচ্ছে নীরার। ছি ছি, সে এতটা দুর্বল কি করে হতে পারে? একই মানুষের সামনে সে দুবার জ্ঞান হারালো, তাও আবার কি কারণে? কুকুরের ভয়। বলা নেই কওয়া নেই, কুকুর দেখলো, হার ব্যাস, ধুম করে পড়ে গেল। ইস, ইজ্জতের ফালুদা হয়ে গেছে একেবারে। সকালের নাস্তার টেবিলে বসেছেন ফরিদুর রেজা, সঙ্গে তার 3 সন্তান, তুই, টুম্পা এবং ফারদিন। যদিও ছেলে মেয়েদের তিনি এই নামে ডাকেন না, তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ফুলের নাম দেওয়া রয়েছে। ফারদিনকে তিনি ডাকেন রঙ্গন বলে, তুইয়ের নাম
আলোকন্দা। টুম্পার নাম বাগান বিলাসী। নিজের বিশেষ ফুল প্রীতির কারণেই এই নাম। রুটি ছেতে ছেতে ফরিদুল রেজা প্রথম কথা বললেন। তারপর বাগান বিলাসী আলোকনন্দা, কি অবস্থা তোমাদের? লেখাপড়ার কি গতি? দু বোন সভ্য বাচ্চাটির মতো ঘাড় নাড়ল, একসাথে বলল। অত্যন্ত ভালো আব্বাজান। উত্তরে হাসলেন ফরিদুল রেজা। মেয়েদের তিনি হাড়ে হাড়ে চেনেন, এরা সবসময় বলবে অন্তত ভালো, কিন্তু ফলাফল হবে অন্তত জঘন্য। পাজির পা ঝাঁকা দুটো মেয়ে তার। এত দোষ সত্ত্বেও তিনি ওদের উপর রাগ করতে পারেন না। সন্তানরা তার অতি আদরের কিনা, বাড়িতে তো সময় দিতে পারেন না ব্যবসার জন্য। যতটুকু সময় থাকেন ততটুকু যদি ছেলে মেয়েদের বকাঝকা করেন, কাটান, তাহলে তার আর হবে কি? সাবধান করে বললেন। সামনে কিন্তু মাধ্যমিক পরীক্ষা, মনে রেখো সেটা। সে কি আর ভুলতে দিচ্ছ? মাথার উপর রেখে তো দিয়েছো একজন মাস্টারনিকে। মুখ ফুলিয়ে বলল চুই। ফরিদুল রেজা আবারও হাসলেন। কেন রে, মাস্টারনি কি ভালো পড়াচ্ছে না? ওরা কিছু বলবে তার আগেই ফারদিন বলল। ভালো না পড়ালে ওরা এ কথা বলতো? নিশ্চয়ই চাপের মুখে রাখছে। মেয়ে দুটো তো তোমার বদের হাড্ডি। ভাইয়া, তুই আমাদের দুর্নাম করবি না তো? খামোখা দুর্নাম। সঙ্গে সঙ্গে প্রতিবাদী দল সোচ্চার হয়ে উঠল। ফারদিন মুচকি হেসে মাথা নাড়ল। কিছু বললামই না, তাতেই বলিস দুর্নাম? কিছু বললে যে। ভাইয়া, অতএব থামতে হলো। এর মধ্যে দোতলা থেকে নামতে দেখা গেল মিসেস ফরিদিকে। নীরাকে সঙ্গে নিয়ে তিনি আসছেন, হাত ধরে আস্তে ধীরে নামাচ্ছেন। হঠাৎ সেদিকে চোখ পড়ায় দৃশ্যটা দেখতে পেল ফারদিন। দৃষ্টি আটকে গেল, প্রাণ হানচান করে উঠল মুহূর্তে। ওই শান্ত মুখ, চিরন ধীর চলন বুকের গভীরে আঘাত করলো যেন। প্রশান্ত হৃদয়ের মাঝারে প্রেমের মাতর উঠল। তোলপাড় শুরু হলো। এই নারী, ওই নারীতেই যে তার সর্বনাশ লেখা। নীরাকে নাস্তার টেবিলে এনে বসালেন মিসেস ফরিদ। ভালো করে যত্ন আতি করলেন। মিসকে দেখে কথার খুই ফুটলো যমজ কন্যাদের। এটা ওটা বলতে লাগলো ওরা। ফরিদুল রেজা সাহেবও সঙ্গে টুকটাক কথা হলো। মেয়েদের পড়ালেখার বিষয় তো আলাপই হলো। সঙ্গে শিক্ষিকা মহাশয়ের নিজের শারীরিক অবস্থার দিকেও নজর দিতে বললেন ফরিদুল রেজা। এই বয়সে অত অনিয়ম করলে চলবে না, বুঝেছো? নিয়মিত খাওয়া দাওয়া করবে, ব্যায়াম করবে। দুর্বলতা তখন ফুরুত করে কোথায় পালাবে টেরও পাবে না। নীরা চুপ করে শুনে গেল। শুধু শরমে প্রাণ যায় যায়। কি একটা বিদ্যুতি কাণ্ড ঘটিয়েছে সে। ইস! খাওয়া শেষ করে ফরদিন রেজা বললেন। তুমি একা যেতে পারবে তো? ধরো, রঙ্গনকে বলে দিচ্ছি, ও অফিস যাবার আগে তোমাকে নামিয়ে দেবে। কথাটা শুনে এক পলক নীরার দিকে তাকালো ফারদিন। মন বেঞ্চি লাফিয়ে উঠল হঠাৎ। হৃৎপিণ্ডের লাবঢুপ শুরু হলো। আবারও এই নারীর সান্নিধ্যে থাকতে হবে। এত কাছে গেলে ফারদিন প্রাণ নিয়ে বাঁচবে তো? কিন্তু নীরা ইতস্তত করলো। না না, আমি যেতে পারবো। কিন্তু তার কথায় পাত্তা দিল না কেউ। মিসেস ফরিদ তো গায়ে ফেলতে দিলেন না কথাটা। না বাবা, রিস্ক নিতে চাই না। তুমি অসুস্থ মেয়ে, পথে কি না কি হয়ে যায়, ফারদিনই নামিয়ে দিয়ে আসো। এরপর আর যুক্তি খাটে না। অতঃপর নীরাকে ক্ষান্ত দিতে হলো। নাস্তা সারার পর টুই টুম্পা তাকে নিয়ে বসেছিল ড্রয়িং রুমে। গল্পে মেতেছিল দুবোন, আসলে পড়ানোর ব্যাপার ছাড়া। তারপর দুনিয়ার যাবতীয় বিষয়ে এই দুজনের আগ্রহ, এবং ওই একটি বিষয় ছাড়া নীরার সঙ্গেও তাদের ভারী খাটে। নীরা হাসতে বলবে হাসবে, কাঁদতে বললে কাঁদবে, কিন্তু পড়তে বললে পড়বে না। দুবোনের হাসির ফোয়ারে ফুটেছে আজ। কি একটা তুচ্ছ কারণ নিয়ে খিলখিল করে হেসেই যাচ্ছে। নীরা কিছু না বলে চুপ করে রইল। মনটা তখনও উচ্চণ্ড করছে ছোট বোনের জন্য। নূরটা বাসায় একা, তার চিন্তায় মগ্ন। হয়তো এখনো ওর পথ চেয়ে ছটফট করছে, অথচ সে এখনো বড় বোন হয়ে ওর কাছে যেতে পারছে না। মাথায় হাত বুলিয়ে আশ্বাস করতে পারছে না, এই তো আমি আছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 30 পরেই ডাক এলো ওর। ঘড়ি পড়তে পড়তে আসছিল ফারদিন। ড্রয়িং রুমের দরজায় ক্ষণিকের জন্য দাঁড়ালো। টুম্পা, তোর মিসকে আসতে বল। ছাত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে বেরোলো নীরা। মিসেস ফরিদির সঙ্গেও
দেখা হলো দরজায়। নীরাকে কিছু উপদেশ দিলেন তিনি। তারপর নীরা ছুটলো ফারদিনের পিছু পিছু। ফারদিন গাড়িতে বসেছিল, ড্রাইভিং সিটটা তার দখলে, ফ্রন্ট সিটের ডোর খুলে রাখা। নীরা প্রায় হন্তদন্ত হয়েই ছুটে এসেছিল গাড়িতে উঠবার আগেই একটা মেঘমন্দ্র কণ্ঠের হুঁশিয়ারি শোনা গেল। আস্তে উঠুন, নয়তো বাড়ি লেগে পড়ে যাবেন। আপনার তো আবার যেখানে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার অভ্যাস। নীরা চমকালো, থামকালো, ছোট ছোট চোখ করে চেয়ে রইল ওই গম্ভীর্য মাখা মুখখানি দিকে। ঈর্ষৌ ভ্রু কুচকে সে চেয়ে আছে ওরই দিকে, ঠোঁটের বিদ্রুপের আভাস। নীরা মাথা নোয়ালো, চুপচাপ উঠে বসলো সিটে। গাড়িতে আর একটি কথাও হলো না। নীরা বাড়ির সামনে মোড়ে এসে ওকে নামিয়ে দিয়ে গেল ফারদিন। দরজা খুলে বড় বোনকে দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লো নূর। ওকে জাপটে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, আপা, আপা তুই কোথায় ছিলি? রাতে বাড়ি ফিরিসনি কেন? জানিস কত ভয় পেয়ে গেছিলাম। তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম? আচরণকে এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না নীরা। ছোট বোনকে ধাতস্থ করতে পিঠে হাত বুলিয়ে দিল। নূর তখনও অঝরে কাঁদছে, হেঁচকি উঠে গেছে এরই মধ্যেই। ওকে সামলাতে গিয়ে নীরা হঠাৎ লক্ষ্য করলো মিটার গায়ে জ্বর, ভীষণ জ্বর। ওকে ঠেলে দাঁড় করালো নীরা। ললাটে উষ্ণতা পরখ করতে করতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, সে কি, তোর তো ভীষণ জ্বর, এমন হলো কি করে? নূরের সেসবে মাথা ব্যথা নেই। সে বড় বোনকে ফিরে পেয়েছে, এই যথেষ্ট। গতরাতে কত কত দুশ্চিন্তার পোকারা কিলবিল করেছে তার মস্তিষ্কের ভিতরে। সারা রাত ঘুমোতে পারেনি, দু চোখের পাতা এক করেনি মুহূর্তের জন্য। কান খাড়া করে দুয়ারের পাশে বসেছিল। কত শঙ্কা, কত চিন্তা ভাবনা, সব ছাপিয়ে গেছে নীরার ফিরে আসবার আনন্দে। গায়ের প্রচন্ড উত্তাপ তার কাছে এখন কিছুই না। সে সব হাসি মুখে সামলে দিতে পারে, কিন্তু সবটা এত সহজ নয়। দুপুর গড়াতে না গড়াতেই নূরের জ্বর বাড়লো। থার্মোমিটারের পারদ চড়লো চড়চড় করে। ডাক্তার ডেকে আনলো নীরা। তিনি সবকিছু শুনলে জানালেন হঠাৎ জ্বর, প্রবল ভীতির কারণে হয়েছে। মানসিক একটা ঝড় গেছে মেয়েটার উপর। নীরা বুঝতে পারে নিজেকে ধিক্কার দেয় নিজের কর্মকাণ্ডের জন্য। অযোগ্য মনে হয় নিজেকে। তার গাফলতির কারণেই নূর অসুস্থ। সে অসুখ সহজেই সারল না। টানা 3 দিন ভুগলো নূর। নীরা সবকিছু ছেড়ে ছুড়ে বোনের সেবায় নিয়োজিত থাকলো। অপ্রাণ চেষ্টায় সুস্থ করে তুললো ওকে। এদিকে নূরের অপেক্ষায় জানা 3 দিন শুধু ছটফট ছটফট করে কাটালো রাফাত। মেয়েটা ক্লাসে আসে না কেন? কি সমস্যা ওর? বহুবার মন চাইলো নূরের বাড়িতে এসে হানা দিতে, ওর বেনি ধরে হ্যাচকা টানে এক গাছি চুল ছেড়ে দিতে। ক্রোধে মিশিয়ে বলতে লাগলো, স্কুলে আসিস না কেন তুই? এত ঢং কিসের? কিন্তু বলা আর হলো না। নূরের বাড়ির লোকগুলো কি বলবে এই ভেবে ইচ্ছে করা সত্ত্বেও যাওয়া হলো না। শুধু এক বুক হাহাকার আর চাপা ক্ষোভ নিয়ে প্রাণ আনচান করে কাটিয়ে দিল 3টে দিন। 3 দিন পর নূর ক্লাসে আসলে রাফাত স্বস্তি পায়। মেয়েটা এতদিন কেন আসেনি এটা শোনবার জন্য ওর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিন্তু উনকো ব্যাং নূর সেদিন ক্লাস থেকে এক পাও নয় না। ঠায় বসে থাকে নিজের আসবে। ছুটির পর ওর পথ রোধ করে দাঁড়ায় সে, রুক্ষ স্বরে বলে, তুই 3 দিন আসিসনি কেন? সমস্যা কি তোর? নূর বিরক্তি চোখে তাকায়। আগে রাফাতকে তার ভয় লাগতো, ইদারং তার লাগে না, বরং চেষ্টা করে উপেক্ষা করার। নিচু কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই। তাহলে ক্লাসে আসিসনি কেন? নূর রাগ করে। সে কি করবে না করবে সবকিছু কি রাফাতকে জানিয়ে করতে হবে? সে ওর কি ওর উপর এমন খবরদারি করবার অধিকারই বা দিয়েছে কে? কিন্তু চিরকাল শান্ত থাকা মেয়েটা হুট করে চাইলেও নিজের ক্ষোভ প্রকাশ করতে পারে না। রাগের আগুনে তুষ চাপা দিয়ে যতটা সম্ভব স্বাভাবিক হয়ে বলে, এমনি। এর আগেও একবার বলেছি এমনই তুই স্কুলে আসিস না। তোর এত ঢং হয়েছে কিসের? 2 দিন পর পর উদা হয়ে যাস। আগে তো এমন ছিলিস না। বললাম তো এমনি। সব কথা তোমাকে বলতে হবে? ভ্রু কুচকে তাকালো রাফাত। তাই আমাকে তেজ দেখাচ্ছিস? তোর এত দেমাগ? আমি তেজ দেখাইনি, কিন্তু তুমি আমার সব বিষয়ে মাথা ঘামাও কেন? কি দরকার তোমার? শান্ত সুরে বলল নূর। সহসা কিছু বলতে পারলো না রাফাত, চুপ মেরে গেল। সত্যি তো নূরের সবকিছু নিয়ে তার এত কিসের কথা? কেন তার এত ছটফটানি নূরের জন্য? ও স্কুলে আসলো কি না আসলো তাতে কি বা আসে যায়? উত্তরটা ওর অবচেতন মনে জানা হলেও চেতন
মনে জানা নেই। চেতন মন তার সূক্ষ্ম অনুভূতি সম্পর্কে উদাসীন। তার ভালোবাসা, ভালো লাগা এইসব বিষয় অজ্ঞ তার চেতনা। সে তো শুধু রাগটাই দেখাতে পারে উপরে উপরে, ভেতরের কথা তো বলতে পারে না। রাফাতকে হঠাৎ চুপ করে থাকতে দেখে মুচকি হাসে নূর, ধীর সুস্থ হয়ে শুধায়, তোমার সাথে তো আমার শত্রুতা নেই, তাহলে কেন মিথ্যে যুদ্ধ করতে আসো? রাফাত এবারও আর কিছু বলতে পারে না। আকাশে রোদ চড়ে গেছে, উত্তাপের টিকে থাকা দায়। ঘামে ভেজা স্কুলের সাদা শার্টটা রাফাতের গায়ে লেপতে, কপালে বিন্দু বিন্দু জলকণা। নূর ওর দিকে তাকিয়ে হাসছে। আমি কারোর শত্রু হতে চাই না, না কারোর মিত্র হতে। তুমি আর আমাকে জ্বালিও না তো রাফাত। তারপর বড় বড় পা ফেলে খুব দ্রুতই মিশে যায় ভিড়ের আড়ালে। রাফাত ঠায় দাঁড়িয়ে রয়, ভাবতে থাকে, বুঝতে চেষ্টা করে নিজেকে, নিজের মনকে। দুই নম্বর সঙ্গে সম্পর্ক সহজ হয়ে আসছে নীরার। বেশ আনন্দ আমেদেই এখন পড়ানো হয়। ছাত্রীদ্বয় পড়ার ক্ষেত্রে সবসময় ফাঁকিবাজ, কিন্তু এখন কিছুটা উন্নতি হয়েছে। অন্তত নীরার সাবজেক্টে রসায়নের সঙ্গে সম্পর্ক হয়ে এসেছে অনেকটাই সুন্দর। বিক্রিয়ার সঙ্গে প্রেম, আর তরঙ্গের সঙ্গে ভালো লাগা। মুদ্রা কথা, এই দু বোনের মধ্যে একটা আগ্রহ তৈরি করে নিয়েছে নীরা। নীরার সমস্ত কথা তারা মনে প্রাণে মানে। হাজ পড়াতে এসে একটু অস্বস্তির মধ্যে পড়তে হলো নীরাকে। প্রায় 15 মিনিট হয়ে এসেছে বসেছে, কিন্তু ছাত্রীদের খবর নেই। অথচ এমন হয় না, ওর আসবার আগে থেকেই দু বোন পড়তে বসে যায়। আজ তবে হলো কি, মিনিট 10 বাদে ঘরের দরজায় এসে দাঁড়ালো কেউ। পায়ের আওয়াজ শুনে তাকাতেই দেখা মিল অঙ্গুর বিবি। ক্যাট ক্যাট কমলা রঙের একটা শাড়ি পরনে, যার জমিনে চকচক করছে হলদে চমকি। দু হাত ভর্তি লাল কাচের চুড়ি, পান খাওয়া ঠোঁট দুটিতে কেমন অদ্ভুত লাল আভা। সম্ভবত পান খাওয়ার পর লিপস্টিক ঘষেছে। আজব বেশ। নীরা তার দিকে তাকালো, অবাক হয়ে তাকালো। অঙ্গুর বিবি জানালো, আজকে আপারা পড়বো না, ম্যাডামে কইছে আজ কারুর সময় নাই, আপনি চইলা যানগা। নীরার এবার রাগ হওয়ার কথা। সে কিছুটা ক্রোধ আর কিছুটা বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলল, কেন? সে কথা তো আগে জানানো যেত। এসবে বিন্দু মিত্র ভ্রুক্ষেপ করে না অঙ্গুর বিবি, দায়সারা জবাব, আমি আর কি জানি, আমারে কইছে আপনারে জানাই দিতে, জানাই দিলাম, এখন যাইগা। নীরাকে তুচ্ছ করে দিয়ে অঙ্গুর চলে গেল। নীরা ঠায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এ কেমন কথা? ওরা পড়বে না ভালো, কিন্তু সে কথা ওকে আগে জানিয়ে দিতে কি ক্ষতি ছিল? মানুষের জীবনও ঝামেলাবিহীন নয়, হঠাৎ সমস্যা হতেই পারে, সেজন্য কোনো কাজে বিঘ্ন হয়। কিন্তু সে কথা একটু জানিয়ে দিলেই তো হয়, তাহলে তাদের জন্য কাউকে হেনস্থা হতে হয় না। নীরা বাড়ি ফেরার জন্য পা বাড়ালো। সিঁড়ির মুখে হঠাৎ দেখা হয়ে গেল মিসেস ফরিদার সঙ্গে। ওকে দেখে তিনি কিঞ্চিত বিস্ময় নিয়ে বললেন, সে কি নীরামা, তুমি এলে কখন? আর যাচ্ছই বা কোথায়? বাসায়। অপ্রস্তুত হয়ে পড়ল নীরা। এরা নিজেরাই তো খবর পাঠালো পড়াবে না, এখন আবার উল্টো সুর ধরেছে যে বড়। ওর উত্তরে বিস্ময় বাড়ল মিসেস ফরিদের। কেন? টুইরা পড়বে না, তাই আর কি। না পড়ারই কথা, বাসায় এত আয়োজন, কিন্তু তোমাকে তো যেতে দেওয়া যাবে না। আমি তো ওদের দু বোনকে বললাম তুমি যেন প্রোগ্রামটায় থাকো। কিসের প্রোগ্রাম? ওরা বলেনি? কি আশ্চর্য, আজ আমার ছেলের মানে ফারদিনের জন্মদিন, সেই নিয়েই তো ওরা দু বোন ব্যস্ত। সাজগুজের পস্তা লাগিয়েছে, বলেনি তোমাকে? আসলে ওরা তো আসেনি, আঙ্গুর এসেছিল, শুধু বলল পড়বে না, আর তো কিছু। দেখো তো কারবার, ও বলবে না? হ্যাঁ, এদের নিয়ে আর পারি না। নিজের মনেই বিড়বিড় করলেন, তারপর নীরার হাত ধরে বললেন, তুমি চলো না, ছাদে সব আয়োজন হয়েছে, এসো এসো। নীরা বাধা দেওয়ার চেষ্টা করলো, অজুহাত দেখিয়ে চলে যেতে চাইলো, কিন্তু কোনো কিছুই তোপে টিকলো না। উনি জোর জুলুম করে ধরে নিয়ে গেলেন মেয়েদের কাছে। এদেরও একটু ধমকিয়ে দিতে হবে। তিনি তো আগেই বলেছেন ওদের মিসকে প্রোগ্রামে থাকতে হবে বলতে, আর ওরা কিনা অঙ্গুরকে উল্টোপাল্টা বলে পাঠিয়েছে। এমন চমৎকার একটা দিনে মিস মন খারাপ করে চলে যেতেন। তুই টুম্পারা সাজগোজ করছিল ঘরে, দু বোন শাড়ি পরেছে আজ, একই গাঢ় সবুজ জামদানি, সঙ্গে মখমলি কাপড়ের ব্লাউজ।
মানানসই সাজ, দারুণ দেখাচ্ছে দুজনকে। নীরা মুগ্ধ হয়ে চেয়ে রইল। মিসেস ফরিদ তখন মেয়েদেরকে বকাঝকা করতে ব্যস্ত। একটু পর সব ঠান্ডা হয়ে নীরার দিকে নজর পড়লো ওদের। টুম্পা ছুটে এলো মিসের কাছে। মিস, আপনি শাড়ি পরেননি কেন? প্রোগ্রামে শাড়ি পরতে হয়। আসলে আমি তো জানতাম না। আমি তাহলে না থাকি, হ্যাঁ, বাসায় চলে যাই। ইতস্তত করলো সে। মিসেস ফরিদ থমকে উঠলেন তখন। ফের সে কথা, বলেছি না অনুষ্ঠান শেষ না হওয়া অবধি যাওয়া নেই। কিন্তু তোস্ট ভাই, কোনো কিন্তু না, আপনি আমাদের শাড়ি পরবেন। মিস আসুন তো। না না, সে কি করে হয়? কোনো না শুনবো না, আসুন তো। দুই অত্যাচারী বালিকা ওকে ধরলো কেচি মেরে। নিজেদের শাড়ি ভর্তি আলমারির সামনে হাজির করলো নীরাকে, কিন্তু নীরাকে চয়েস করবার সুযোগ দেওয়া হলো না। তার আগেই দু বোনের লেগে গেল ধুরমার। আজ কিছুতেই দুজনের পছন্দ মিলছে না। এ বলছে এটা, তো ওটা বলছে এটা। নীরা অসহায় হয়ে তাদের ঝগড়া দেখতে লাগলো। মেয়ে দুটো বড্ড পাগল। তারপর বিবাদ মিটলো এক সময়। তখন ওরা নীরাকে ধরে শাড়ি পরিয়ে দিল। নিজেদের খেলার পুতুলের বিয়েতে ছোট মেয়েরা যেমন যত্ন করে, হালতো ভালোবাসার ছোঁয়ায় গভীর মনোযোগ দিয়ে সাজায়, ঠিক তেমন করে সাজাতে বসলো। একটু একটু করে প্রসাধনীর ছোঁয়া দিয়ে রাঙিয়ে তুললো ওকে। ছাদে সব আয়োজন করা হয়েছে। বার্থডে বয় ফারদিনকে ঘিরে আছে একদল তরুণ তরুণী। ওরা ফারদিনের বন্ধু মহল। বড়রা তেমন নেই এখানে। আসলে এই অনুষ্ঠানের অধিকাংশ অতিথিরা অল্প বয়সী ছেলে মেয়ে। ফারদিনের যত সমবয়সী বা সিনিয়র জুনিয়র কাজিন সহ বন্ধু বান্ধব, এই নিয়েই সব। নীরাকে পুতুল বানিয়ে দু বোন হাজির হলো ছাদে। তারপর একে একে নিজেদের কাজিনদের ডেকে এনে পরিচয় করাতে লাগলো কে। এই অনুষ্ঠানে যত মানুষ আছে সবাইকে ধরে এনে দেখাবে নীরাকে। বলবে, দেখো এই সুন্দর পুতুলটা আমাদের মিস। এটা থেকে পরিতানের জন্য মনে মনে প্রহর গুনছিল নীরা। এর মধ্যে তার চোখ পড়ে গেল অদূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির উপর। ফর্মাল পোশাকে আজ দারুণ লাগছে ওই গম্ভীর পুরুষটাকে। বলিষ্ঠ দেহের ষষ্ঠব পুরুষ, গড়পড়তা, বাঙালির চেয়েও উচ্চতা বেশি, চওড়া কাঁধ, তামাটে মুখ, বন্ডল গালে খোঁচা খোঁচা দাড়ি, আড়ালে লোকটির চেয়েও বেশি গম্ভীর দুটি ঠোঁট। নীরা এক ঝলক চেয়ে চোখ নামিয়ে নিল। অনুভব করলো তার হৃদযন্ত্রের কম্পন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। মনে হচ্ছে যে কোনো সময় বক্ষপিঞ্জরা ভেদ করে ছিটকে বেরিয়ে পড়বে সেটা। এমন সময় হঠাৎ এদিকে চোখ পড়ল ফারদিনের। বেগুনি রঙের জমিনের হ্যান্ড পেন্টিং করা চমৎকার পাটি শাড়িতে সজ্জিত মেয়েটিকে দেখে থমকে গেল তার হৃদয় এক মুহূর্তের জন্য। বিয়ের পিড়িতে শুভ দৃষ্টি হবার মতোই চোখাচোখি হয়ে হৃদয়ের লেনাদেনা হয়ে গেল দুজনের। সে এই একটি মুহূর্তের। সন্ধ্যা নেমেছে অনেক আগেই। আকাশে এখন কালেচে মেঘের আনাগোনা। দূরের বড় বড় গাছগুলোকে কালো কুচকুচে দানব বলে মনে হচ্ছে। কোনো বাতাস নেই, কেমন গুমোট মেঘ। নীরা আকাশের দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলল। এদিকে সারম্য আয়োজন। ছাদটাকে সাজানো হয়েছে চাকচিক্যময়। ছাদের রেলিংয়ে মরিচ বাতি জ্বলছে নিচ্ছে, মাঝে মাঝে ফুল দিয়ে সজ্জিত। এদিকে স্টেজের মতো করে বানানো। ওদিকটায় কিছু মানুষ গান বাজনা করছে। পিয়ানো আনা হয়েছে। ব্যান্ড দলের গায়করা এসেছে তাদের বদ্ধ সমাবর নিয়ে। স্টেজে একজন ম্যাজিশিয়ানকেও দেখা যাচ্ছে ম্যাজিক করতে। হাতে চারকোনা বক্স নিয়ে কিছু একটা করছেন তিনি। বক্সটা খালি, উপর নিচ করে দেখানো হলো। তুই অথবা টুম্পা যে কোনো একজন বক্সটা হাতে নিয়ে সেটা পরখ করেও নিল। সম্পূর্ণ ফাঁকা একটা বক্সের ভেতর থেকে চোখের পলকেই হাজির হলো কিছু পায়রা। নীরা আসক্তিহীন চোখে তাকিয়ে দেখলো ম্যাজিশিয়ান সাহেব গর্বিত ভঙ্গিতে হাসতে হাসতে বক্স থেকে পায়রা বের করছে। নীরা দেখতে দেখতেই শুনলো 1 2 3, তিনটে ধপধপে সাদা পায়রা বেরোলো অতটুকু বক্স থেকে। জন্মদিনের মতো অতি তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে কেউ এত আয়োজন করে জানা ছিল না নীরা। সে একটু অবাকই হলো। তাদের মধ্যবর্তী মানসিকতায় এরকম জাঁকজমকপূর্ণ আয়োজন শুধু হয় বিয়ের জন্যই। যদিও বিয়েতে ম্যাজিশিয়ান আনা কিংবা ব্যান্ড দলের লোকদের আনা হয় না, কিন্তু এরকম সাজসজ্জা হয়। কিন্তু এরা সামান্য জন্মদিনেই কি হুলস্থুল কাণ্ড করছে। সর্বনাশ। ভাবতে ভাবতে আরেকবার স্টেজের দিকে তাকালো নীরা।
ম্যাজিশিয়ান একটা নল হাতে দাঁড়িয়ে আছেন। সম্ভবত ওই নলের ভেতর থেকে একটি ফুলের তোড়া বের করবেন। আহামরি কিছু না। সব উপস্থিত দর্শকরা হা করে দেখতে লাগলো। তাদের উৎসাহের সীমা নেই। সেই দর্শকের মধ্যে নিজের দুটি ছাত্রীকে দেখে নীরা হতাশ লাগলো। এরাই লাফালাফি করছে সবচেয়ে বেশি, অথচ এমন লাফানোর মতো কিছুই হয়নি। আশ্চর্য, বলতে গেলে নীরা কাউকেই চেনে না এখানকার। টুইটুম্পা তো নেই আশেপাশে। মিসেস ফরিদও লাপাত্তা, সম্ভবত মহিলা মহল নিয়ে ব্যস্ত। নীরার এখানে ভালো লাগছে না, হাসপাস লাগছে, ভেতরটায় অস্থির, অস্বস্তিতে গাঁট হয়ে আছে সে। এমন অচেনা পরিবেশে সে তো অভ্যস্ত নয়। তার বাড়ি চলে যেতে ইচ্ছে করছে। বারবার নূরের কথা মনে হচ্ছে। মেয়েটা বাসায় একা, ওর ফিরতে দেরি হলে দুশ্চিন্তা করবে। কেমন আছেন? হঠাৎ গম্ভীর পরিশালী আওয়াজে ধ্যান ভাঙলো নীরা। চট করে ফিরে তাকাতেই দেখতে পেল টুইদের বড় ভাই ফারদিন দাঁড়িয়ে শান্ত চোখে চেয়ে আছে তার ওই দিকে। নীরা বড্ড বিব্রত লাগলো, কোনো মতে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও আলহামদুলিল্লাহ। ব্যাস, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মরলো। এখন আর কি বলা যায়? নীরা দারুণ বিপাকে পড়লো। মুখে রনি, কিন্তু তাকে মুক্তি দিয়ে ফারদিন সপ্রতিভ গলায় বলল, আপনার জ্ঞান হারানোর অভ্যাসটা কি সেরে গেছে মিস, নাকি এখনো আছে? লোকটি চুপচাপ ধরনের, কম কথা বলে, বেশ গম্ভীর। এখনো চেহারায় তার রাশভারী ভাব আছেই, কিন্তু কথাটা বললো কি? রসিকতা ধরতে না পেরে নীরা বোকা বনে গেল। কেটে কেটে উচ্চারণ করলো, মানে? কিছু না। স্মিত হাসলো ফারদিন। নীরার চোখে এক ঝলক চেয়ে দেখলো সে হাসিটা। হুট করেই তার মনে হলো গম্ভীর লোকদের হাসি সবসময় দেখতে পাওয়া যায় না বলেই তাদের হাসি সুন্দর, যেটা তারা গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে রাখে। নীরাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে কিছু একটা ইশারা করলো ফারদিন। অমনি লজ্জায় মাথা নিচু করে ফেললো সে। ইস, আমার হাবলা কান্তের মতো বুঝি কারো দিকে তাকাতে আছে। লোকটি ভাবলো কি? নীরাবতী। মুখ তুলে তাকালো নীরা, চোখে বিস্ময়। এই লোক তার নামটি জানলো কি করে? ফারদিন মুখ নামিয়ে হাসলো আবারও, প্রায় ফিসফিস করে বলল, আপনি অসাধারণ সুন্দর, এটা কি আপনি জানেন? চমকে উঠলো, দুদিকে মাথা নাড়লো অপ্রস্তুত ভঙ্গিতে। ওর দিকে ঝুঁকে এলো ফারদিন, প্রফুল চিত্রে কথার ঝড় তুললো নীরার বুকে। তাহলে জেনে নিন, আপনার ওই মায়াভরা মুখ আর অবুঝ চাহনি আমার কাছে সবচেয়ে প্রিয়। দিন কাটছে তার মতো, তাকে আটকানোর জো নেই কারো। নাজমুল হুদার কেস লড়ছেন অ্যাডভোকেট শাহজাহান আলী। সেই সূত্রে প্রায়ই তার চেম্বারে ছুটতে হচ্ছে নীরাকে। তার বাবার কেসটা কোর্টে উঠেছে ইতিমধ্যে। গতকাল আবার রায় দেওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে রায় ঘোষণা না করে আদালত মুলতবি করা হয়। সময় বাড়িয়ে দেওয়া হয় 7 দিন, তারপরেই চূড়ান্ত শুনানি। সেই শুনানিতে ভাগ্যের জোরে নাজমুল হুদা ছাড়া পেতে পারেন, আবার জেল জরিমানাও হতে পারে। পিতার এই কঠিন সংকটে নীরার এখন নাজেহাল দশা। সে প্রাণপণে চেষ্টা করছে বাপকে বাঁচানোর। কথায় আছে, মামলা পুলিশ এগুলো হলো রাজকীয় ব্যাপার স্যাপার। রাজা বাদশারা ওসব নিয়ে ঘাটাঘাটি করে, সাধারণের ওতে কাজ নেই। বিশেষ করে মধ্যবর্তীদের, যাদের কিনা কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকাই কাজ, তাদের কি ওসব পুলিশের টানাটানির মানায়? ওদের ঝক্কি সামলানো দায়। অজম্য মধ্যবর্তী মানসিকতায় বেড়ে ওঠা নীরাও তাই এসবে আগ্রহ ছিল না, বরং কিছুটা ভয়ই ছিল ওর। কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, যার ঝামেলাহীন শান্তশিষ্ট নীরার জীবনও ঘটে গেল কি? ভাগ্য চক্রে তার ওই বাপকে পড়তে হলো মিথ্যা মামলা চক্করে। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারি খুলল নীরা। এটা তার বাবা নাজমুল হুদার ব্যক্তিগত আলমারি, অনেক পুরনো। তাদের মায়ের সমস্ত জিনিসপত্র এখানেই সুরক্ষিত আছে। পুরনো স্ত্রীদের আলমারিতে সাধারণত একটা সিঁদুরের মতো অংশ থাকে, সিন্ধুকের মতো অংশ থাকে, যেখানে থাকে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। আলাদা চাবি ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয়। নাজমুল হুদার এই আলমারিতেও এরকম একটা মিনি লকার আছে, যেটাতে তার টাকা পয়সা থাকে। নীরা বা নূর এখানে কখনো হাত দেয় না, এমনকি তিনি চলে যাবার পরেও কেউ সেখানে হস্তক্ষেপ চালায়নি। কিন্তু আর হচ্ছে না, আর পারা যাচ্ছে না। নীরার টিউশনির টাকা আর জমানো কিছু দিয়ে একটা দিন ওরা চলেছে। ঘরের বাজার সদাই হয়েছে,
উকিলের খরচা চলছে, কিন্তু একটা মানুষের আর কত সঞ্চয় থাকতে পারে? বিরাট ধনী লোকেরাও তো একসময় সঞ্চয় ফুরিয়ে আসে, সেখানে নীরা তো কোনো কোনো এক ছাড়। তার উপর দুদিন আগে নূরের অসুস্থতা বাবদ খরচ হলো কিছু টাকা। মীরার টাকার থলি এখন প্রায় শূন্য, তাই লকার খোলার সিদ্ধান্ত নিয়েছে, যদি কিছু পাওয়া যায়। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, নগদ একটি পয়সাও নেই সেখানে, আছে শুধু লাল কাপড়ে মোড়ায় মায়ের কিছু গহনা। নীরা কি করবে এখন? মায়ের মাথায় হাত পড়লো ওর। নীরা যখন কপালে হাত রেখে হতাশ হয়ে বসে আছে, তখন ঘরে এসে ঢুকলো নূর। ওকে দেখে কৌতূহলী হয়ে এগিয়ে এলো। হাতে সোনার গহনার মোড়ক, লকার আলমারি খোলা। বুঝতে অসুবিধা হলো না। অবাক হয়ে বোনের কাঁধে হাত রাখতে অসহায় গলা ভেসে এলো একটি। এখন কি করব নূর? আমার হাতে যে আর টাকা নেই। মায়ের গহনা বেচে দে আপা, ওগুলো রেখে কি হবে? বেচে দিব? উদাস চোখে তাকায় নূর, মাথা নামায়। না হলে বন্ধক রাখ, এভাবে তো চলা যায় না, তাই না? সংসারের খরচ আছে, বাজার সদাই আছে, মামলার খরচাও আছে। এসব কি তুই সামলাতে পারবি? তোর টিউশনেরও ওই কত টাকায় এত সব চলবে? নীরা সেই প্রশ্নের জবাব দেয় না, অসহায় মুখে শুধায়। তাই বলে মার গয়নায় হাত দেব? মার কত শখের ছিল। জীবনে কখনো কখনো প্রয়োজনটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আবেগের দাম তখন আর থাকে না। আপা, এখন আমাদের জীবন মরণ সমস্যা, এখন কি এসব তুচ্ছ আবেগের কথা ভেবে লাভ আছে বল? নীরা ছলছল নয়নে ছোট বোনের দিকে তাকায়। তার এই ছোট্ট বোনটা কবে এত বড় হয়ে গেল, কবে এত বুঝতে শিখলো? নূর আবার বলে, গহনাগুলো বন্ধক রেখায়, বাবার মামলা চুকে গেলে আবার ছাড়িয়ে আনবো না হয়। ঠিক আছে। ইদানিং রাফাতের পরিবর্তন হয়েছে। সুবোধ বালকের ন্যায় নূরকে জ্বালানো বন্ধ করে দিয়েছে সে। কথায় কথায় ছ্যাট করে ওঠে না, রাগ করে নূরের বেনুনি ধরে টান দেয় না, রাস্তায় হাঁটবার সময় ফলো করে ফেলে না, সুযোগ পেলেই টিচ করে না। নূর অবাক হয়। রাফাতের এই পরিবর্তন দেখে তার খুশি হওয়ার কথা, কিন্তু আগে যেন হতে পারে না। আগে যেমন ছিল, নূরকে যেন চিনতই না, এখন ঠিক তেমন হয়ে গেছে। এই বিষয়টা নূরকে পীড়া দেয়। সে জানে না কেন, তবুও তার অবচেতন মন চায় রাফাত নামের ছেলেটা আবার তাকে যন্ত্রণা দিক, তাকে জ্বালাতন করুক। কেননা তার ওই বেপরোয়া স্বভাবটা নিজের আনমনেই পছন্দ করে ফেলেছে নূর। ছুটির পর ব্যাগে কাঁধ নিয়েই ক্লাস থেকে বেরোচ্ছিল নূর। সাধারণত ঘন্টা পড়বার সঙ্গে সঙ্গেই ছেলে মেয়েদের মধ্যে একটা তাড়াহুড়ো ভাব চলে আসে। ওটা হুড়মুড় করে সবাই একসঙ্গে বেরোনোর চেষ্টা করে, ধাক্কাধাক্কি হয়, কখনো কখনো মারামারিও হয়, কিন্তু এই হুড়াহুড়ি করবার বিষয়টা নিয়ে কেউ মাথা ঘামায় না। নূর বরাবরই শান্ত, চিরস্থির মেয়ে, এসব ভিড় ভাট্টা এড়িয়ে চলতেই পছন্দ করে। আজও ঘন্টা পড়বার পর ক্লাসে চুপ করে দাঁড়িয়েছিল। মিনিট কয়েক পর একে একে যখন সবাই চলে গিয়ে করিডোর ফাঁকা হলো, তখন সে পা বাড়ালো। সিঁড়ির মুখে আসতেই হঠাৎ কে যেন ডেকে উঠলো। এই নূর, দাঁড়াও তো। আকস্মিককে আসা ডাকটা কর্ণগহ্বরে প্রবেশ করতেই চমকে ওঠে নূর। উদ্যত পা থামিয়ে ধীরে ধীরে মাথা হেলায়। পাঁচতলা উঠবাসীর মধ্যসোপানে দাঁড়িয়ে আছে রাফাত, মুখে ক্লান্তি ভাব, নির্নিমিষ চেয়ে আছে ওর ওই দিকে। নূরে বিরক্ত হওয়ার কথা, কিন্তু সে বিরক্ত হলো না, বরং বহুদিন পর পরিচিত এই সুর তার কানে আলোড়ন তুলল। মনে হলো কতদিন, কত বর্ষ সে যেন এইভাবে ডাকেনি। এই নূর, দাঁড়াতো। আহা, হেমন কান ফাটানো চিৎকার করে দেওয়া ডাকটা বুঝি কখনো কখনো ভাল লাগে। পাঁচতলার উঠবার সিঁড়ির মধ্য সোপানে ব্যাগ কাঁধে দাঁড়িয়েছিল রাফাত। নূরকে দাঁড়াতে বলে প্রায় লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙলো সে। গুনে গুনে 4টা লাফ দিয়ে সোজা এসে দাঁড়ালো ওর কাছে, এত কাছে যে চাইলেই নূরের হৃদয় যন্ত্রের স্পন্দন শুনতে সমর্থক হয়। নূর বোধহয় কিছু একটা ভাবছিল, তা আচমকা রাফাতকে নিজের খুব কাছে আবিষ্কার করে ভড়কে গেল। ইতস্ত করে বলল, তুমি ডাকছিল কেন? তোর তোতলামি ভালো হয়নি? রাফাত ভ্রু কুঁচকে তাকায়। নূর সে কথার জবাব না দিয়ে পিছিয়ে যায় 2 পা। তার ভয়ঙ্কর অস্বস্তি লাগছে। এত কাছে কেউ দাঁড়ায়? বিড়বিড় করলো, কেন ডাকছো? কাঙ্ক্ষিত জবাব না পেয়ে একটা শ্বাস ছাড়লো রাফাত। কোমরে 2 হাত রেখে অন্যদিকে তাকিয়ে কিছুক্ষণ সময় নিল নিজেকে ধাতস্থ করতে। হাতে প্রতিজ্ঞা করে এসেছে কোনো রকম উত্ত্যক্ত বা জ্বালাতন করবে না সে নূরকে। ভদ্রভাবে নিজের কথা বলবে, মনের কথা জানাবে। মিনিট 2 নীরবতার পর রাফাত মুখ খুলল।
শান্ত গলায় বলল, শোন নূর, তোকে আমার ভালো লাগে, অসম্ভব ভালো লাগে তোকে যন্ত্রণা দিতে। তুই কাঁদলে ভালো লাগে, তুই হাসলে ভালো লাগে, ভয় পেলে ভালো লাগে, তোতলামি করলেও ভালো লাগে, আর 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 তোর এই পেনি দুটো ভালো লাগে। এগিয়ে এসে নূরের লম্বা বেনু দুটো ধরে রাফাত। নূর তখনও অপলক চোখে চেয়ে, হিসাব বলছে কি রাফাত? অস্ফুট স্বরে আওড়ালো, তুমি কি বলছো রাফাত? আমি জানি না আমি কি বলছি, আমি কিছু বুঝতে পারছি না। আমি আমি তোকে এত ভালোবাসি, আমি কেন বলতে পারিস? আমি অনেক চেষ্টা করেছি জানিস তোর থেকে দূরে থাকার, কিন্তু পারিনি। তোর ভেতরে কি একটা অদৃশ্য আকর্ষণ আছে, আমি চাইলে দূরে থাকতেও পারছি না। এলোমেলো শোনায় ওর কথাগুলো। নূর কিছু না বলে ফেল ফেল করে তাকিয়ে থাকে। রাফাত আরো বেশি মরিয়া হয়ে উঠল। ঢোক গিলে বলল নূর, আমি বোধহয় তোর প্রেমে পড়ে গেছি। না না, বোধহয় না, আমি সত্যি তোর প্রেমে পড়েছি, তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তুই আমাকে ভালোবাসিস? রাফাতের অনুভূতি কথন তার মাথার একটু উপর দিয়ে চুলের গোড়া ঘেঁষে চলে যাচ্ছে, কিন্তু বুঝে আসছে না। রাফাত বলে, হ্যাঁ, তুই আমায় ভালোবাসতে হবে তোকে। আমি তোকে সময় দিচ্ছি, তুইও সময় নে, সময় নিয়ে ভাব, আমাকে ভালোবাসতে শুরু কর। কিন্তু আমাকে তুই না বলতে পারবি না, আমি তোকে চাই। শেষ কথাটা অনাবশ্যক জোর দিয়ে উচ্চারণ করে। নূর তখনও বোক্কা চোখে চেয়ে ওর অবুঝ সরল দৃষ্টি দেখে রাফাত আর মনে হাসে। হঠাৎ খুব কাছে আসে ওর, দু হাতে নূরের কপালের দুপাশে রেখে বেনি করা চুলে ঠিক মাঝে সিঁড়িতে চুমু আঁকে দ্রুত। তারপর ওকে ছেড়ে 3 লাফে নেমে গিয়ে দাঁড়ায় 4 তলার সিঁড়ির মাঝখানটায়। হতভম্ব নূরের দিকে চেয়ে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে একদম ভোজবাজির মতো হাওয়া হয়ে যায়। নূর বিস্মিত, স্তম্ভিত। নাজমুল হুদার কেসের অগ্রগতি নেই, দিনকে দিন জটিলতাকার ধারণ করেছে সেটা। সর্বশেষ শুনাশুনিতে কেন ফায়সালা হয়নি, বরং আরো 7 দিনের সময় দিয়ে আদালত মুলতব করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকা, দুপুর 1:30। সকাল থেকে আজ ক্যাম্পাসে পড়ে আছে নীরা। 3টা ক্লাস ছিল আজ, এর মধ্যে 2টো হয়ে গেছে, আর একটা আছে বেলা 3টায়। ওটা বেশি ইম্পর্টেন্ট। হাতে এখনো ঘন্টা 1.5 সময় আছে, কিন্তু এর মধ্যে বাসায় ফিরে নিজের কাজগুলো সম্পূর্ণ করতে পারবে না। যেতে আসতেই 1.5 ঘন্টা চলে যাবে, আর বাকি ওইটুকু সময়ের মধ্যে আর যাই হোক একটা মেয়ের খাওয়া গোসল সম্ভব নয়। তাই চেয়েও বাড়ি যেতে পারেনি। উদাস মধুরের প্রখর রোদে নীরা একা একা বেরোয় ক্যাম্পাস থেকে। দুপুরে খাওয়াটা সারতে হবে, কিন্তু সেই জন্য কোথায় যাবে সেটাই ভেবে পেল না ও। আশেপাশে নামি দামি অনেক রেস্তোরাঁ আছে, কিন্তু সেসবে খেতে যাওয়া আগে নিজের পকেটের কথাও তো ভাবতে হবে ওর, কেননা সেখানে খাবার মান যেমন দামটাও তেমন চওড়া। সস্তার মধ্যে ছোটখাটো হোটেল আছে কিছু, সেখানে যাওয়া যায়, কিন্তু সেখানকার অপরিচ্ছন্ন পরিবেশ দেখলেই নীরা গা খোলায়। খাওয়া তো বহুদূর। এদিকে বেলা বাড়ছে, পেটের ভেতর হাওয়ার গুড়গুড় শব্দই জানান দিয়ে যাচ্ছে প্রবল ক্ষুধার। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে হুড়হুড় করে, পেট মোচড়াচ্ছে সমান তালে। 7-5 না ভেড়ে নীরা এগিয়ে গেল একটা হোটেলের দিকে। ছোট্ট হোটেল হলেও ভিড় প্রচুর। এই গরমেও কাউন্টারের সামনে মানুষ কিচকিচ করছে। নীরা সিদ্ধান্ত নিল মিষ্টি দিয়ে পরোটা খাবে। ঘামান্ত লোকগুলোকে ঠেলে ঠুলে অর্ডার দিতে এলো বটে, কিন্তু বিধিমা পরোটা ফুরিয়েছে বহু আগে। ডাল পুরি চাইলো, কিন্তু ম্যানেজার জানানো ডাল পুরি নেই, শুধু পুরি আছে। মনটা খারাপ হলো নীরার। ম্যানেজার সাহেব উদাসীন চোখে তাকিয়ে আছে, কথার উত্তর দিচ্ছেন গা ছাড়া ভাব নিয়ে। বিক্রেতা সুলভ আচরণ নয় একটু। নীরা কেমন বিষণ্ণ বোধ করলো। ভালো খাবার নেই, ব্যবহারও ঠিক নয়, এরকম জায়গায় থাকবার মানে হয়? নীরা বেরিয়ে এলো হোটেল থেকে। পেটের খিদেকে পাত্তা দিল না এক রত্তি। পাশের চায়ের দোকানে গিয়ে 1 কাপ চায়ের অর্ডার দিল। ভর দুপুরে আজ চা দিয়েই পার করবে। দোকানটা একদম রাস্তার উপরেই। বাহিরে বেঞ্চিতে বসলে রাস্তার গাড়িগুলো ঘোড়ার যায় স্বাচ্ছন্দ্যে। নীরা চায়ের কাপ হাতে নিয়ে বিষণ্ণ মুখে চেয়ে আছে রাস্তায়। চুমুক দিচ্ছে, আলগোচ্ছে। ক্ষণিক পরেই একটা কালো রঙের টয়োটার গাড়ি এসে থামলো দোকানের অদূরেই। ড্রাইভিং সিটের কাচ নামলো। ভেতর থেকে দেখা গেল ফারদিন সাহেবের গম্ভীর্য মুখ
মাখা মুখখানি। গাড়ির জানালা দিয়ে হাত বের করে নীরাকে ইশারায় কাছে ডাকলো ফারদিন। নীরাবতী। নীরা সবটা দেখলো, কিন্তু বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না। দৃষ্টি সরিয়ে চায় মনোযোগ দিল, যদিও তার মনের অবস্থা ততক্ষণে তালমাতাল। আসলে এমনই হয়, গত কয়েকদিন ধরেই এমন হয় ওর। যখনই ফারদিন নামক মানুষটা তার সামনে আসে তখনই নীরা শ্বাস ছাড়ল। মিনিট দুয়েক পরেই গাড়ি থেকে নেমে এলো ফারদিন, সোজা নীরার সামনে এসে দাঁড়ালো। কেমন আছেন মিস? ওর হাস্যোজ্জ্বল কণ্ঠই জানান দিল নীরা তার উপস্থিতি টের পেয়েও কিছু বলেননি, নির্বিকার অপেক্ষা করে গেছে। এ নিয়ে ফারদিন চিন্তিত নয়। মাথা নাড়ল নীরা। ভালো, আপনি? এই তো। মৃত হাসে, তারপর নীরার পাশের বেঞ্চিতে বসবার অনুমতি চায়। আপনার পাশে বসতে পারি? অনুমতি দিবেন? নিশ্চয়ই, কেন নয়। জোরপূর্বক হেসে উত্তর দেয় নীরা। তার ভালো লাগছে না, বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে ইতিমধ্যেই। ফারদিন নামক এই ব্যক্তিপূর্ণ যুবকের সামনে পড়লে তার এমনিতেই হাসফাস লাগে, অস্থির হয় চিত্ত। তার উপর আজ মন ভালো নেই। সেখানে ফারদিনের উপস্থিতি কি ঝড় তুলবে বলুন তো? প্রশ্রয় পেয়ে ফারদিন নিঃশব্দে বসে পড়ে ওর পাশে, বলল, আপনি নিয়মিত ভার্সিটি আসেন না কেন নীরাবতী? আপনি খোঁজ নিয়েছেন বুঝি? নীরা সরু চোখে তাকালো। ভেবেছিল এই প্রশ্নে ফারদিন অপ্রস্তুত হবে, কিন্তু সে জানে না স্বল্পভাষী বিচক্ষণ পুরুষরা সহজে বিভ্রান্ত হয় না। তারা যুক্তি জানে, সেই যুক্তির বলেই কুপকতা করে অন্যকে। একটুও আশ্বস্তিতে পড়ে না সহজে, স্বীকারোক্তি করে ফারদিন। অবশ্যই, যাকে ভালোবাসি তার সম্বন্ধে একটু খোঁজ না নিলে চলে? নীরা কেঁপে উঠল ওর কথায়। পিঠের মাঝ দিয়ে ঠিক মেরুদণ্ড বরাবর একটা শীতল স্রোত বয়ে গেল। হৃৎপিণ্ড স্পন্দন দ্রুত হলো। কি বলল ফারদিন? যাকে ভালোবাসি? কাকে ভালোবাসে? নীরাকে? নীরা জবাব দেয় না দেখে ফারদিন মুচকি হাসে, গলার স্বর খাদে নামিয়ে ফিস ফিস করে বলে, নীরাকে ভালোবাসি। বিস্ফোরিত চোখে তাকালো নীরা। ফারদিনের এত সহজ সরল কথার ধরন, ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা ওর চিত্রকে অশান্ত করে তোলে। মুহূর্তে একটু আগের বিষণ্ণতা বোধ হারিয়ে গেল। কেমন অদ্ভুত ভালো লাগার আবেশে ভরে এলো বুক। প্রশান্তির হাওয়া বয়ে গেল সারা মন প্রাণ জুড়ে। কিন্তু ততক্ষণে প্রশ্নটা হানা মস্তিষ্কের দুয়ারে, সে কি ভালোবাসে ফারদিনকে? ঠিক তখনই হঠাৎ কেউ বলে ওঠে, হ্যাঁ, আপনিও ভালোবাসেন আমাকে। ভালোবাসেন বলেই আমার জন্য কাতর হন, চোখে চোখ পড়লে চট করে দৃষ্টি নামান, অথচ আমার আড়ালে লুকিয়ে দেখেন। আমায় দেখলে আপনার হৃদযন্ত্রের কম্পন বাড়ে শতগুণে, উথাল পাতাল করে মন। চট করে মাথা তোলে নীরা, জিজ্ঞেস না করে পারে না। আপনি জানলেন কি করে? ফারদিন হাসলো খুব করে, এক হাতে নীরার চুলগুলোকে এলোমেলো করে দিয়ে বলে উঠল, একটা মানুষের কত রূপ হয়? মানুষ কি বহুরূপী হয়? বর্ণচোরার মতো ক্ষণে ক্ষণে চেহারা বদলায়? কি জানি, রাফাত কি ইদানিং বর্ণচোরেরই মনে হয় নূরের। ছেলেটা এত ভোন। পরিচয়ের আগে ক্লাসে 8-10টা স্টুডেন্টের মতো নূরের কাছে ওকে মনে হতো ভীষণ ভদ্র, মিশুক আর ভালো মানুষ ছেলে। পরিচয়ের পর মনে হতে লাগলো পাক্কা বখাটে, নূরের মতো বোকাশোকা মেয়েদেরকে উত্তক্ত করে মজা লুটে। আবার নূরের সেদিনের কথার পর ওর ব্যবহার দেখে মনে হয়েছিল প্রচন্ড অহংকারী ছেলে। নূরের কথা যেন তার ইগোয়েস্টে মনোভাব সূত্রের মতো বিঁধেছিল, তাই এড়িয়ে চলে ওকে। কিন্তু ঠিক তারপরেই সেদিনের ঘটনায় রাফা যেভাবে অধিকার ফেলাতে এলো, দাপট দেখিয়ে বলল নূরকে চাই, তখন ওকে মনে হয়েছিল বড়লোক বাপের জেদি একরক্ষা ছিল, যার 100টা খেলনা থাকলেও পাশের বাড়ির সমবয়সী বন্ধুর একটা নগণ্য খেলনা দেখলে জেদ চেপে যায়, ওইটাই চাই। এবং জোর করে অথবা ভুলিয়ে ভালিয়ে না হয় নিজের সমস্ত খেলনার বিনিময় ওই একটিকেই উদ্ধার করে। তেমন নূর অবাক হয়েছিল, স্তম্ভিত, বাকরুদ্ধ ছিল। ভেবেছিল আবারও রাফাতকে জ্বালাতন দেবে, ভালোবাসি বলে মাথা নষ্ট করে দিবে, নতুন উপায়ে টিচ করবে। কিন্তু বাস্তবে তার হলো না। গিটগিটির মতো রং পাতলালো রাফাত, বদলে গেল পুরোপুরি ভাবে। এবার শত্রুতা করে নয়, বন্ধুত্বের হাত বাড়াতে চাইলো যেন। নূরের স্বভাব সিক্ত অন্তর মুখে আচরণ তাতে বাধা হয়ে দাঁড়ালো বটে, কিন্তু রাফাত পাত্তা দিলে তো প্রাণপণে লেগে গেল সে, কাঁঠালের আঠার মতো জেকে ধরলো একেবারে।
নূরের সঙ্গে মিশে গেছে ছায়ার মতো। ওকে বোঝালো ওর মতো করে, নিজের কিছু চাপিয়ে দিল না। যত্নশীল হলো, দায়িত্ববান হলো, নূরের উদাসীন সত্তাকে ভালোবাসলো, গোটা নূরকেই চাইলো সর্বজ্ঞ হয়ে। আজকাল রাফাতকে দেখলে নূর চমকায়, মনে পড়ে পুরনো দিনের কথা। সেই অসহ্য ছেলেটা এখন কেমন যেন অসহনীয় হয়ে গেছে, কেমন যেন সহনীয় হয়ে গেছে, আগের মতো আর নেই। ভালোবাসার জোর দাবি সেই প্রথম দিনই জানিয়েছিল খুব করে, কিন্তু তারপর আর নয়। এখন সে ওর বন্ধু, খুব ভালো বন্ধু, যে ওকে বোঝে, ওর একাকী সময়ের চমৎকার সঙ্গী হয়। মাঝে মাঝে নূরের হঠাৎ করেই মনে হয় তার এই নিঃসঙ্গ জীবনে একটা মানুষের খুব প্রয়োজন ছিল, যে মানুষটা তাকে বুঝবে, তাকে ভালোবাসবে। আজ অনেকগুলো দিন পর নূর যেন সেরকম কাউকে পেয়েছে। রাফাত তাকে সে অনুভূতিটা দিয়েছে, সে যে একা নয়, তারও বন্ধু আছে। এত সবের মাঝেও নূর বোঝে ছেলেটার উদ্দেশ্য কি। তার আড়ালে আবডালে করা ভালোবাসার পাগলামিগুলো নূরকে অবাক করে। গোপন একটা আনন্দে শিহরণ জাগায় শরীর জুড়ে, কিন্তু সেই অনুভূতি আসলে ভালোবাসা না অন্য কিছুর নূর জানে না। হয়তো জানবে এক সময়, তখন রঙিন প্রজাপতি ডানা মেলে দেবে ওর মনের আকাশে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। প্রায় 2 মাস থেকে ঝুলে থাকতে থাকতে আজ মামলার চূড়ান্ত ফয়সালার দিন। এই 2 মাসে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, বদলেছে সময়, বদলেছে মানুষগুলো। এই যে নীরের কথাই ভাবুন, চিরকাল বাপের স্নেহতলে বেড়ে ওঠা মেয়ে, মধ্যবর্তী পরিবারের ছাপোষা মানুষ। কোনোদিন কি সে কোর্ট কাছারিতে ছোটাছুটি করেছিল, নাকি কোনোদিন করেছিল কাঁচা বাজারে গিয়ে মরিচের দর দশাদশি? 2 মাস অদ্ভুত পরিবর্তন এসেছে ওর। আগের চেয়ে বুদ্ধি বিবেচনা অভিজ্ঞ হয়েছে, সাংসারিক জ্ঞান হয়েছে। অপটুক মানুষটিও এখন দক্ষ হাতে সব সামলেতে শিখেছে। অনুভূতিহীন জীবন পাল্টেছে ওর। শান্ত চিরস্থির নদীর মতো স্রোতহীনা জীবনে দোলা লেগেছে প্রেমের স্নিগ্ধ এক অনুভূতির জোয়ার ওর জীবনে। নূরও বদলিয়েছে। অজন্ম অন্তর্মুখী সাদাসিধা উদাস কিশোরী এখন আর উদাস থাকে না। অস্থির মতির রাফাতের সংস্পর্শে এসে ব্যাকুল হয়েছে চিত। চঞ্চল চপল বালিকার মতো সেও এখন রঙিন চোখে দুনিয়া দেখে। আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত মোহাম্মদ নাজমুল হুদাকে বেকসুর খালাস বলিয়া বিবেচনা করিতেছে। তার উপর আরোপিত সকল দায় থেকে অব্যাহতি দেওয়া হইতেছে। মামলা থেকে মুক্তি মেলে নাজমুল হুদার। ছাড়া পেয়ে 2 মেয়ের হাত ধরে আদালতের বাহিরে বেরান তিনি। বহুদিন পর মুক্ত বাতাসের ভেতর এসে তার প্রাণ জুড়ায়, বুক ভরে শ্বাস টানেন। 2 কন্যার মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। সেদিন বিকেলেই নাজমুল হুদার ছোট্ট বাড়িতে আগমন ঘটে ফরদুন রেজা সাহেবের পুরো পরিবারের। দরজা খুলে এতগুলো মানুষকে দেখে হতভম্ব হয়ে যায় নূর। চেঁচিয়ে বাবাকে ডাকে। ওর চিৎকার শুনে অন্দর মহল থেকে বেরিয়ে আসেন নাজমুল হুদা আর নীরা। এক ঝাঁক মানুষ দেখে ওরা বোকা বনে যায়। সঙ্গিন ফিরিতে শুরু হয় ছোটাছুটি। মেহমান আপ্যায়নে তদারকি করেন নাজমুল হুদা। 1 ঘন্টার দৌড়ঝাঁপের পর পরিস্থিতি আয়ত্তে এলে প্রস্তাবটা তোলেন ফরিদুল রেজা সাহেব। ভাই সাহেব, আপনার বড় মেয়েটিকে যে এবার আমায় দিয়ে দিতে হয়, আমার পুত্রটি তো তার আশায় বসে রয়েছে। বিস্ময় নয়নে একবার ফরদুন রেজা, আরেকবার মেয়ের মুখের দিকে তাকান নাজমুল হুদা। নীরা অনত ভঙ্গিতে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। মিসেস ফরিদ হাত বাড়িয়ে তাকে কাছে ডাকলে গতি গতি পায়ে এগিয়ে আসলো সে। ফরিদুল রেজা হাসলেন এবার। ভয় নেই ভাই সাহেব, আপনার কন্যা যেমন এই বাড়িতে মেয়ে ছিল, আমার বাড়িতেও মেয়ে হয়েই রইবে। আমার 2টি কন্যা আলোকনন্দা আর বাগান বিলাসের মতোই যত্ন করে রাখবো তাকে। নীরা চিবুক ছুঁয়ে সস্নেহে মিসেস ফরিদ বললেন, কি মা, যাবে না আমার বাড়ি? লজ্জায় মুখ লাল হলো ওর, থুতনি মিশে গেল বুকের সাথে। কোনো মেয়ে কি নিজ মুখে তার বিয়ের কথা কইতে পারে? শরম বলে একটা ব্যাপার আছে না? সে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে নীরা ছোট্ট মুঠোফোনে কল এলো ফারদিনের। রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠ, আবেগ মেশা। নীরাবতী, আমার হচ্ছেন তবে? নীরা জবাব দিবে কি, লাজে রাঙা হয়ে কোনো মতে বলে, হ্যাঁ। নিরাপত্তায় ফারদিন পিচেল হাসে, অপুল হয়ে বলে, নীরাবতীকে অনেক অনেক ভালোবাসবো। পৃথিবীর সব সুখ এনে দেব তাকে। সে আমায় চাইবে, ভালোবেসে চাইবে। পরিশিষ্ট
টিনের চালে বৃষ্টি পড়ছে টাপুর টাপুর শব্দে। ঘুম থেকে উঠে নীরা দাঁড়িয়েছে বারান্দায়। খোলা বারান্দা, সংগার পানি পড়ছে উঠানে। নীরা হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে হিমশীতল জলকণা। পুরনো আমলের চালা টিনের বাড়ি, বাংলো ঘরগুলোর মতো অনেকটা। ঘরের সামনে বারান্দা, উপরে চাল আছে বটে, কিন্তু সামনে কোনো রেলিং নেই। নাজমুল হুদার গ্রামের বাড়ি এটা। গতকাল এসেছে ওরা। ওরা মানে বুঝতেছেন তো? ওরা মানে হলো নবদম্পতি নীরা ফারদিন। আপন মনে বৃষ্টি ফোঁটা নিয়ে জলকেলি করতে করতে হঠাৎ অনুভব হলো পেছন থেকে কেউ ওকে জড়িয়ে নিচ্ছে। দুটো উষ্ণ হাতের ছোঁয়া ওর পেলব উদরে লাগলো। ধীরে ধীরে খুব যত্ন করে আগলে নিল ওকে। নীরার পিঠ গিয়ে ঠেকলো তার শক্তপোক্ত বুকটায়। হৃৎপিণ্ডের স্পন্দন হলো দ্রুত। ধকপক ধকপক আওয়াজ শুনতে পেল দুজনেই। কানের কাছে ফিস ফিস করে বলল, হানিমুনে এসে বরকে রেখে পালিয়ে যাওয়া কোন দেশি ভদ্রতা? মিসকে এখন ভদ্রতা শেখাতে হবে নাকি? হাতের বন্ধন দৃঢ় হলো, স্পর্শগুলো হলো গভীর। নীরা কেঁপে উঠল, আলতো করে হাত রাখলো ফারদিনের হাতের উপর, হাঁকড়ে ধরলো পুরুষালী বাহু। অস্পষ্ট স্বরে বলল, হয়েছে কি? প্রেম প্রেম পাচ্ছে। ইস, এই বৃষ্টির মধ্যে এই সুন্দর সকালে বদমাইশি করার জায়গা পান না না? নীরাবতী, এই বৃষ্টির মধ্যে এই সুন্দর সকালেই তো প্রেম পাই, তুমি জানো না বুঝি? ঢং। কপট রাগ করে অন্যদিকে তাকালো। ফারদিন তাতে থোড়াই কেয়ার করলো যেন। নীরাকে আরো এক গাদা অস্থিরতায় ডুবিয়ে আবৃত করলো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমার প্রেম পাই সকাল দুপুর। নীরা রাগ করার কথা, কিন্তু ফারদিনের কবিতার ঢং থেকে হাসি আটকানো গেল না। হেসে ফেললো খিলখিল করে। হাসতে হাসতেই বলল, এটা কবিতা ছিল বুঝি? আপনি পারেনও বটে। নীরাবতীর বর বলে কথা, না পারলে চলো, আমি কিন্তু আরো অনেক কিছুই পারি, দেখবে। ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হলো না ওর। লজ্জারাঙ্গা মুখে বলল, যাহ, আপনি ভারী অসভ্য। ঠোঁট উল্টে বলল ফারদিন, কিছু না করতে অসভ্যের তকমা লাগিয়ে দিলে এটা কি ঠিক? নীরা হাসলো। ঠিক তখনই পেছন থেকে পাঁচকোলা করে তুলে ঘরের দিকে এগোতে এগোতে ফারদিন বলল, এখন তো তবে বেশি বেশি করে অসভ্যতামি করতে হয়। এসো, তোমার ক্লাস নিচ্ছি। লাজে গাল গরম হলো ওর। কান দিয়ে ধোয়া ছোটে, কিন্তু মুখে রা অবদিন থাকে না। বরং লাজুকতার মুখখানি লুকানোর জন্য তার বলিষ্ঠ বুকে আশ্রয় খুঁজে নীরা। ফারদিন হেসে উঠে উচ্চ স্বরে। ভেতর থেকে দৌড় দেয় ঘরের। বাহিরে বৃষ্টির তোপ বাড়ছে। টাপুর টুপুর বৃষ্টির কামনীয়তা কমে ঝড় উঠে খুব। সেই ঝড়ো আবহাওয়ায় যেন ভাসিয়ে নিয়ে যায় কাউকে। প্রাকৃতির মতো ওই বদ্ধ কামরার ভেতরে ঝড় উঠেছে। ভালোবাসা নামক সেই ঝড়ে ভেসে যাচ্ছে নীরাবতী এবং ফারদিন।